আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। সো আমরা একটু দ্রুত ভাইয়ারা সবাই একটু জয়েন করে ফেলি। আর আমরা যারা জয়েন করছে আমাকে একটু জানাই ভাইয়ার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর আমরা যারা জয়েন করছি সবাই কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো। সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিব এবং যদি পারেন একটু কষ্ট করে ক্লাসটা নিজেদের কলেজ গ্রুপ বলেন বা কোচিং এর গ্রুপ বা আপনাদের যে কোনো একটু গ্রুপে যদি পারেন কষ্ট করে একটু শেয়ার করে দেন। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সো আমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি আর একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দিই। সো ম্যানেজমেন্ট এর আগে আমরা একটা ক্লাস নিছিলাম। সো আজকে আমরা আরো একটা ক্লাস নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পত্রের উপর। আমি টোটাল গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ গুলো এ টু জেড আমি একটু ভালো করে দেখাই দিব এবং এর বাহিরে আমি ওয়ান শট এমসিকিউ পিডিএফ সহ বা যা কিছু লাগবে আমি সবকিছু ইনশাল্লাহ গ্রুপের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। ভাইয়া খুব বেশি সময় নিব না ভাইয়া, লাস্ট আর 2 মিনিট সময় নিব। এর মধ্যে সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং ক্লাসটা যদি পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আমি লাস্ট আর 2 মিনিট সময় নিব সবার থেকে। এর মধ্যে সবাই একটু আমার জন্য কাজটা করেন। সো এর মাঝে আমাদের আর কোনো কথা হবে না, আমরা সরাসরি পড়ায় চলে যাব। সময় নষ্ট করব না ভাইয়া, কোনো সময় নষ্ট, আমরা সরাসরি পড়ায় চলে যাব। আচ্ছা, আচ্ছা, তানজিনা, তানজিনা তুশমি যে আমাদের গ্রুপ থেকে ক্লাস করতেছেন, আপনি পেজে চলে আসেন। গ্রুপ থেকে যে যারা ক্লাস করবেন কমেন্টগুলো আসলে শো করবেন, আপনারা সরাসরি পেজে চলে আসেন, পেজের মধ্যে ক্লাসটা করেন। সবাই একটু আমরা কি করব একটু একটু। আচ্ছা, আমরা যারা মেনশন করছি, আচ্ছা অনেক ধন্যবাদ। সো সবাই আমি একটু পর, আমি জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি, এর মাঝে আমি শুরু করে দিব। আচ্ছা, সো সবাই রেডি কিনা আমি একটু জানান, সবাই রেডি কিনা ভাইয়া? আর সময় নষ্ট হবে না ভাইয়া, সরাসরি ক্লাসে চলে যাব। সবাই আশা করি সবাই রেডি কিনা আমি একটু জানান। আচ্ছা, আসুন স্যার, ওয়ালাইকুম আসসালাম। সবাই রেডি কিনা? যারা A to Z ক্লাস করব অবশ্যই অবশ্যই প্রতিটা এমসিকিউ এর অ্যান্সার করব এবং ম্যানেজমেন্টে যেহেতু আমি 50টা পড়াবো, 50টার মধ্যে অ্যাটলিস্ট 45টা যাতে সবার হয়, 45টা যাতে সবার হয়। সো সবাই একটু চেষ্টা করবেন যাতে 45 মার্ক অন্তত চলে আসে 50-এর মধ্যে। আচ্ছা, ওকে জি ভাইয়া রেডি, তাহলে আমরা সবাই রেডি হয়ে যাই। সবাই রেডি হয়ে যাই, আমরা লেট করব না। আর সবাই প্রত্যেকে কি করব, সবাই অ্যান্সার করার চেষ্টা করব, প্রত্যেকে প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার চেষ্টা করব এবং চেষ্টা করব 50-এ যাতে 45 মার্ক ইনশাল্লাহ সবার যেন থাকে। সো আর কথা না বাড়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের 1 নাম্বার এমসিকিউ দ্বারা আমি শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের 1 নাম্বার এমসিকিউ ওকে, 1 নাম্বার এমসিকিউ চলে আসছে। 1 নাম্বার এমসিকিউ কি হচ্ছে, পরিকল্পনা সংখ্যাত্মক, পরিমাণগত এবং আর্থিক প্রকাশকে কি বলা হয়? আচ্ছা, এমসিকিউ এর অ্যান্সার গুলো আমরা নিজেরা রেডি করি না। এমসিকিউ এর অ্যান্সার ভাই আমি কখনো এমসিকিউ এর অ্যান্সার দিই না। সেটা আপনি অ্যাডমিশন বলেন বা এইচএসসি বলেন, আমি নিজে কখনো এমসিকিউ এর অ্যান্সার গুলো দিই না। বাট আপনাদের যে চাহিদাটা, আপনাদের যে ডিমান্ড এমসিকিউ এর অ্যান্সার লাগবে, সেজন্য অন্যান্য গ্রুপ থেকে যেটা পাই সেটা তাদের আমরা ক্রেডিট হিসেবে আমরা তাদের অনুযায়ী আমরা আপনাদের অ্যান্সার গুলো দিয়ে দিই। বাট আলটিমেটলি আমি কোনো অ্যান্সার নিজে রেডি করি না বা আমি নিজে কোনো অ্যান্সার পোস্ট করি না। পোস্ট করি বাট আমি নিজে রেডি করি না। সেজন্য আমাদের দেখবেন প্রতিটা অ্যান্সারের শেষে আমরা যাদের থেকে ক্রেডিট নিছি বা কালেক্টেড, আমরা তাদেরকে একটা কি করা হয়, তাদেরকে আমরা মেনশন করে রাখি যে কাদের থেকে কালেক্ট করা হয়েছে। সো এগুলো আমরা আসলে অ্যান্সার দিই না, এটা বোর্ড যে অ্যান্সারটা নিবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। মানে আমরা শুধু শুধু আপনাদেরকে দিই বা এগুলা লাভ নাই। আচ্ছা, তাহলে আমরা পড়ায় চলে আসি, বাকি কথা আমাদের দরকার নাই। ভাইয়া, পরিকল্পনা সংখ্যাত্মক, পরিমাণগত, আর্থিক প্রকাশকে কি বলে? ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ক নাম্বারেও মাস্ট আসবে এবং যে কোনো বোর্ডে এমসিকিউটা আসবে। পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ, পরিমাণগত বা আর্থিক প্রকাশকে কি বলে? আমরা সবাই ভালো করে জানি। সবাই ভালো, সি নাম্বারটা কি বলে ভাইয়া? সি নাম্বারটা হচ্ছে ভাইয়া বাজেট বলা হয়। পরিকল্পনা সংখ্যাত্মক, পরিমাণগত, আর্থিক প্রকাশকে বাজেট বলা হয়। আচ্ছা ভাইয়া, নেক্সট প্রশ্ন। ভাইয়া, বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট কোন ধরনের পরিকল্পনা? অ্যান্সার করেন। বাজেট কোন ধরনের পরিকল্পনা? ওকে, আমরা বুঝলাম পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আমরা সবাই বুঝলাম পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এখন ভাইয়া, বাজেট কোন ধরনের পরিকল্পনা? দুইটার যে কোনো একটা সকল বোর্ডে আসবে। বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট কোন ধরনের পরিকল্পনা একটু আমাকে জানাই ফেলেন। বাজেট কোন ধরনের পরিকল্পনা?
বাজেট কোন ধরনের পরিকল্পনা? তাহলে পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ, পরিমাণগত প্রকাশ বা আর্থিক যে প্রকাশ অর্থাৎ টাকার মধ্যে যে প্রকাশ তার নাম হচ্ছে বাজেট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট কোন ধরনের পরিকল্পনা? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। বাজেট কোন ধরনের পরিকল্পনা? 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 বাজেট কোন ধরনের? আচ্ছা আমাকে দেখা যায় না ভাইয়া, আসলে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, আমরা স্লাইডে ক্লাস নিচ্ছি। তো ল্যাপটপে স্লাইড আর আমি আছি ক্যামেরার পিছনে, আমাকে দেখা যাবে না। বলেন ভাইয়া বাজেট কোন ধরনের পরিকল্পনা? একটু দ্রুত, বাজেট কোন ধরনের? এই যে আই হাই, আই হাই, এই অবস্থা। বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট কোন ধরনের পরিকল্পনা? আই হাই, এই অবস্থা হলে কেমন হবে? পরিকল্পনা প্রকারভেদ আছে, পরিকল্পনার প্রকারভেদ আছে, আমরা কি কি জানি না ভাই? আপনি এই এগুলো হবে না তো। বাজেট এগুলো হচ্ছে কমন প্রশ্ন, পরিকল্পনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একার্থক, একটা হচ্ছে একার্থক পরিকল্পনা, আরেকটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এখান থেকে সকল এমসিকিউ আসবে। একার্থক আরেকটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। বাজেট হচ্ছে একার্থক পরিকল্পনা, বাজেট হচ্ছে একার্থক পরিকল্পনা, যেটা আমরা কি করি, যেটা আমরা বছরে বছরে নিয়ে থাকি। আমাদের সরকার কি করে? আমাদের সরকার এক বছর পর আবার পরবর্তী বছরে কি করে? বাজেট ঘোষণা করে, বাজেট ঘোষণা করে। তাহলে বাজেট কি ধরনের পরিকল্পনা? বাজেট একার্থক পরিকল্পনা। একটু সবাই খাতার মধ্যে লিখে রাখেন, এই প্রশ্নটা দেয়, এই প্রশ্নটা আসে। বাজেট কোন ধরনের পরিকল্পনা? বাজেট একার্থক পরিকল্পনা। আর অপশনের মধ্যে, অপশনের মধ্যে যদি একার্থক অপশনটা না থাকে, একার্থক অপশন না থাকে, তাহলে বলবেন এটা কি পরিকল্পনা? এটা হচ্ছে সংখ্যাত্মক পরিকল্পনা, সংখ্যাত্মক। তবে এটা দেওয়াটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, সংখ্যাত্মক না। বাট বাজেট মূলত একার্থক পরিকল্পনা। অপশনে যদি একার্থক পরিকল্পনা না থাকে তাহলে বলবেন সংখ্যাত্মক, তাহলে বলবেন সংখ্যাত্মক। একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন একটা হচ্ছে প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানকে চালিকা শক্তি হিসাবে কাজ করে? প্রতিষ্ঠানের কোন উপাদান অন্যান্য সকল উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে? সেটা কি মানুষ হবে, যন্ত্রপাতি হবে, অর্থ হবে নাকি তথ্য হবে? বলে ফেলি আমরা সবাই, বলে ফেলি। প্রতিষ্ঠানের কোন উপাদান অন্যান্য সকল উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে? অন্যান্য সকল উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে। অন্যান্য সকল উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে কোনটি? মানুষ হবে, যন্ত্রপাতি, অর্থ নাকি তথ্য? সো খুবই কমন একটা প্রশ্ন। না না, বইয়ে বাজেট লক্ষ্য আছে, আপনাকে বলছে কোন ধরনের পরিকল্পনা, ধরন জিজ্ঞেস করছে। ওইটা একটু ভালো করে পড়বেন, কোন ধরনের পরিকল্পনা। তখন বলবেন এটা একার্থক পরিকল্পনা। কারণ একার্থক মানে কি? বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের সরকার কি করে? বছরে বছরে বাজেট ঘোষণা করে, সে অনুযায়ী এটা একার্থক পরিকল্পনা। আর অপশনে যদি একার্থক না থাকে তখন বলবেন এটা হচ্ছে সংখ্যার্থক পরিকল্পনা। তাহলে এটা কোনটা ভাইয়া? এটা হচ্ছে মানুষ। ওকে, চালিকা শক্তি সকল উপাদান। বাকিগুলোর কোনো কি নাই ভাইয়া? ভাইয়া বাকিগুলো কোনো প্রাণ নাই যে তারা আমাদেরকে পরিচালনা করবে বা তারা কি চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তাহলে মূল চালিকা শক্তিকে, মূল চালিকা শক্তি হচ্ছে মানুষ, মানুষ। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলেন তো প্রতিষ্ঠানের, এই যে আমাকে প্রতিষ্ঠানের অন্যান্য উপাদানকে চালিকা শক্তি হিসেবে কাজ করে, উপাদান কয়টা? ব্যবস্থাপনার মধ্যে টোটাল উপাদান কয়টা? টোটাল উপাদান কয়টা? ওকে, এটার অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, এই নাম্বারটা যার অ্যান্সার করছে সবার অ্যান্সার ঠিক আছে। মানুষ হচ্ছে চালিকা শক্তি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উপাদান কয়টা? উপাদান কয়টা? উপাদান কয়টা? উপাদান কয়টা? এখানের মধ্যে আমার টোটাল ব্যবস্থাপনার মধ্যে টোটাল উপাদান কয়টা? উপাদান কয়টা? উপাদান হচ্ছে ছয়টা। ওকে, সামিরের অ্যান্সার ঠিক আছে। টোটাল উপাদান কয়টা ভাইয়া? টোটাল উপাদান হচ্ছে 6টি, যাদেরকে কি বলা হয়? 6M বলা হয়। ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস, মার্কেট, মেথড। আশা করি সবাই পারেন। তাহলে উপাদান কয়টা? উপাদান হচ্ছে 6টা। চালিকা শক্তিকে, চালিকা শক্তি হচ্ছে মানুষ, বাকিগুলো প্রাণ নেই, পরিচালনা করবে কে? পরিচালনা করবে মানুষ। ওকে, ডান ডান ডান। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি বলেন? প্রশাসন উপরের পর্যায়ে যে থাকতেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? হ্যাঁ ঠিক আছে, 6M, 6M হবে, 6M হবে। যারা 6M বলছে সবার অ্যান্সার কারেক্ট। উপাদান হচ্ছে 6টা। এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ওকে, আমাদেরকে সাইমন অ্যান্সার করছে 3 এর হবে এ নাম্বারটা, তিশা অ্যান্সার করছে 3 এর হচ্ছে এ নাম্বারটা, চিন্তন করা। ওকে, বাবু বলছে 3 নাম্বারটা। আচ্ছা, উম্মে আব্দুল্লাহ 3 এর, ইমরানও বলছে ঠিক আছে এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা। ওকে, ঠিক আছে। মেহেদিও বলছে চিন্তন। তার মানে ভাই প্রশাসনের সবচেয়ে, প্রশাসন হচ্ছে ভাইয়া উচ্চ পর্যায়, প্রশাসন হচ্ছে ভাইয়া উচ্চ পর্যায়, উচ্চ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ভাই? চিন্তা করা, পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি কাজ কার? ইত্যাদি কাজ হচ্ছে ভাইয়া প্রশাসনের কাজ। এগুলো হচ্ছে প্রশাসনের কাজ। তার মানে চিন্তন কাজ কার? প্রশাসনের। ওকে, 4 নাম্বার প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, দেখি এটা কে পারে। 4 নাম্বার প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আধুনিক প্রশ্ন, বর্তমানে দেখা যায়। একজন আদর্শ ব্যবস্থাপককে প্রত্যাহিক কার্য সম্পাদনে কয় ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হয়? দেখি ভাই এটা কে পারে, এটা কে পারে, কে পারে দেখা যাক। একজন আদর্শ ব্যবস্থাপককে তার প্রত্যাহিক কার্য সম্পাদন, অর্থাৎ প্রতিদিনের যে কার্য সম্পাদন সে করবে, তাকে কয় ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হবে? তাকে কয় ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হবে? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের নাকি 5 ধরনের? 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। আদর্শ ব্যবস্থাপককে তার প্রত্যাহিক জীবনে কয় ধরনের ভূমিকা পালন করতে হবে? বলে ফেলেন তো একটু। উম্মে আব্দুল্লাহ বলছে বি নাম্বারটা। ওকে, বাকিরা, বাকিরা ওকে, সামিরা বলছে 5 ধরনের। আমরা অনেকেই কিন্তু জানি, অনেকে কিন্তু জানি না। সাইমন বলছে বি নাম্বারটা, মেহেদী বলছে 3 জন বলতে 3টা হবে। আচ্ছা, ওকে, ইমরানও বলছে 3টা। ওকে, মোজাম্মলও বলছে আমাদেরকে 3টা। একটু বাকিরা অনেকে কিন্তু জানি না, একটু ভালো করে জানতে হবে ভাই। একজন আদর্শ ব্যবস্থাপক মুখ্য ভূমিকা পালন করবে ভাইয়া 3টা, প্রত্যাহিক জীবনে 3টা মুখ্য ভূমিকা পালন করবে ভাইয়া। 3টা কি কি? 3টা কি কি? প্রথমটা হচ্ছে ভাইয়া আন্তঃব্যক্তিক, প্রথমটা হচ্ছে ভাইয়া আন্তঃব্যক্তি, অর্থাৎ সকলের সাথে কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে, আন্তঃব্যক্তিক সম্পর্ক। প্রথমটা কি? আন্তঃব্যক্তিক, আন্তঃব্যক্তিক ভূমিকা পালন করবে ভাইয়া। 2 নাম্বার কি? বা 2 নাম্বার হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক। সে যেহেতু আদর্শ ব্যবস্থাপক, তাকে সিদ্ধান্তমূলক কাজ করতে হবে। আদর্শ ব্যবস্থাপক সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করবে। এবং 4 নাম্বার হচ্ছে ভাইয়া তথ্য সংক্রান্ত, তথ্যমূলক, তথ্যমূলক ভূমিকা পালন করবে। তাহলে কি করবে? তাহলে একজন আদর্শ ব্যবস্থাপক 3 ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা সে প্রত্যাহিক জীবনে কাজ করবে, প্রত্যাহিক জীবনে পালন করবে ভাইয়া। কি কি একটু লিখে ফেলেন। আন্তঃব্যক্তিক, সকলের সাথে সম্পর্ক রাখতে হবে, তারপরে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং তথ্যমূলক, তথ্যমূলক, তা থেকে তথ্য বিশ্লেষণ করতে হবে, কারণ সে সিদ্ধান্ত নিবে, হুটহাট সিদ্ধান্ত নিলে হবে না। তাকে তথ্য বিশ্লেষণ করতে হবে, ওভারঅল সবকিছুর উপর কি করে ডিপেন্ড করে তাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সকলের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। তাহলে একজন আদর্শ ব্যবস্থাপকের প্রত্যাহিক কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য কয়টা বিষয় প্রয়োজন? 3টা বিষয় প্রয়োজন। একটু ভালো করে মাথায় রাখবেন এটা। আসেন 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা কোন প্রকৃতির ফলপ্রসূ যোগাযোগের সাথে সম্পৃক্ত? অর্থাৎ কোন ধরনের যোগাযোগ সম্পর্ক আমাদের রয়েছে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে? পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে কোন ধরনের যোগাযোগ প্রবাহ? পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে, নির্দেশনার ক্ষেত্রে কোন ধরনের যোগাযোগ প্রবাহ সম্পৃক্ত? কোন ধরনের যোগাযোগ সম্পৃক্ত? পরামর্শমূলকের ক্ষেত্রে কোন ধরনের যোগাযোগ সম্পৃক্ত? একটু আমরা সবাই অ্যান্সার করে ফেলি। কত হবে? এ নাম্বারটা হবে। কুমিল্লা বোর্ড আসবে ভাইয়া, ভাই এই সবার জন্য গুরুত্বপূর্ণ, বাকিটা আল্লাহর হাতে, কোথায় আসে না আসে সেটা আল্লাহর হাতে। বাট যা দিচ্ছি, যা পড়াচ্ছি একটু ভালো করে পড়েন, ইনশাল্লাহ এর মধ্যে থাকবে বা এর পাশাপাশি পাশাপাশি মিল থাকবে। ওকে, ওকে, ঠিক আছে। দ্বিমুখী, দ্বিমুখী। ওকে ভাইয়া, এখন পরামর্শমূলক নির্দেশনা, দ্বিমুখী যোগাযোগ। আচ্ছা, এখন ভাইয়া আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন তো, একমুখী যোগাযোগ কোন নির্দেশনায়? একমুখী যোগাযোগ, শুধুমাত্র একজন নির্দেশনা দিবে, বাকিরা নির্দেশনা দেওয়ার সুযোগ নাই, সেটা কোন যোগাযোগ ব্যবস্থায় বা কোন নির্দেশনা ব্যবস্থায়? কোন নির্দেশনা ব্যবস্থায়? এটা হবে কি? দ্বিমুখী। কারণ এখানে পরামর্শমূলক, আমার নেতাও সিদ্ধান্ত দিচ্ছে, আমার কর্মীও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাচ্ছে, বা তারা একসাথে কি করতেছে? মিটিং করে তারা কি করতেছে? সিদ্ধান্ত গ্রহণ করতেছে। কিন্তু এমন কোন নির্দেশনা যে এখানে একমুখী যোগাযোগ ব্যবস্থা কি রয়েছে? বিদ্যমান রয়েছে। একমুখী যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান কোন নির্দেশনায়? আচ্ছা, নিপনকারী, হ্যাঁ ভাইয়া মনে আছে, মনে আছে। 24 স্টুডেন্ট একসময় আপনারা ক্লাসে, আপনাদেরকে অ্যাডমিশনও যথেষ্ট পরিমাণ পড়ানো হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলেন ভাইয়া, একমুখী যোগাযোগ, একমুখী,
এই তো সামিরা যেটা বলছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে বা স্বৈরতান্ত্রিক নির্দেশনায়, এখানে কে ভাইয়া? এখানে শুধুমাত্র নেতাই কথা বলবে, বাকিদের কোনো সুযোগ নাই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থার আন্ডারে পড়বে। একমুখী যোগাযোগের মধ্যে পড়বে কি? স্বৈরতান্ত্রিক। পরামর্শমূলক পড়বে দ্বিমুখী, পরামর্শমূলক পড়বে দ্বিমুখীর মধ্যে। আই হোপ ক্লিয়ার। এখন 6 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? প্রশিক্ষণ এবং উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? পরিকল্পনা, কর্মীসংস্থান, নেতৃত্বদান নাকি নিয়ন্ত্রণ? প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? পরিকল্পনা, কর্মীসংস্থান, নেতৃত্বদান নাকি নিয়ন্ত্রণ? প্রশিক্ষণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? কোন কাজের সাথে আমার প্রশিক্ষণ লাগবে, প্লাস তাদেরকে কি করতে হবে? উন্নয়ন করতে হবে। কিসের সাথে সম্পৃক্ত? খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। সামিরা বলছে বি নাম্বারটা, ও ইমরান বলছে বি, নিজম রাতে পড়ে বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা। ওকে, সাইমন বলছে 6 এর বি নাম্বারটা হবে। কর্মী সংস্থান, তিশা বলছে বি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। কর্মী সংস্থানে আমরা কর্মী সংগ্রহ করে দেন ওভারঅল নির্বাচন করে আমরা তাদের কি করব? আমরা তাদেরকে প্রশিক্ষণে পাঠাবো। ওকে মেহেদি, ঠিক আছে। ওকে মোজাম্মল, ওকে ঠিক আছে। ওকে সানবীর বাবু, ওকে ঠিক আছে, ঠিক আছে। অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা, বি নাম্বারটা। আসেন পরবর্তী প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন। কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সাধারণত উলম্ব প্রকৃতির হয়? কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সাধারণত কি হয়? উলম্ব রেখার হয়, উপর থেকে নিচ, উপর থেকে নিচ। কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সাধারণত উলম্ব প্রকৃতির হয়? ম্যাট্রিক্স, কমিটি, সরল রৈখিক নাকি কার্যভিত্তিক? ওকে বি নাম্বারটা হবে। ঠিক আছে, মানিকের অ্যান্সার ঠিক আছে। ওকে নুসরাতের অ্যান্সার ঠিক আছে। এখন 7 নাম্বার প্রশ্ন, কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সাধারণত উলম্ব প্রকৃতির হয়ে থাকে? ম্যাট্রিক্স, কমিটি, সরল রৈখিক নাকি কার্যভিত্তিক? সি নাম্বারটা, সি নাম্বারটা। ওকে ঠিক আছে, খুব ভালো, খুব ভালো ভাইয়া। সরল রৈখিক সংগঠনে কি হয়? উপরের থেকে নিচের দিকে কি হয়? উলম্ব আকারে কি হয়? নামতে থাকে। কোনটা নামতে থাকে ভাইয়া? কর্তৃত্ব, কর্তৃত্ব কি থাকে? নামতে থাকে, কর্তৃত্ব প্রবাহ। ওকে সি নাম্বারটা, সি নাম্বারটা, সি নাম্বারটা হবে। খুব ভালো, খুব ভালো। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। সেটা হচ্ছে ভাই 6 সেম। 6 সেম বলতে কি বোঝায়? একটু আগে পড়াইছিলাম। 6 সেম বলতে কি বোঝায়? 6M বলতে কি বোঝানো হয়? মৌলিক কার্যবলীকে বোঝায়, ব্যবস্থাপনার মূলনীতি, ব্যবস্থাপনা প্রক্রিয়া নাকি মৌলিক উপাদান সমূহ? 6M বলতে কি বোঝানো হয়? 6M বলতে কি বোঝানো হয়? মৌলিক কার্যবলী, ব্যবস্থাপনার মূলনীতি, ব্যবস্থাপনা প্রক্রিয়া নাকি মৌলিক উপাদান সমূহ? কোনটা হবে? কোনটা হবে? 6M বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলা পাওয়া যাবে পরীক্ষার মধ্যে। আচ্ছা 7 কত হবে? হ্যাঁ সি হবে। ঠিক আছে, ঠিক আছে। বাকিরা, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন, বাকিরা অ্যান্সার করে ফেলেন দ্রুত। কি বলছে ভাইয়া? 6M বলতে কি বোঝায়? ওকে ডি নাম্বারটা, ডি নাম্বারটা, ডি নাম্বারটা। বাকিদের এই যে অনেকেই বলে কার্যবলীকে, মৌলিক কার্যবলীকে না, কার্যবলী। ভাই 6M কি ভাই? 6M হচ্ছে ভাইয়া আপনার কার্যবলীর উপাদানকে বোঝায়, উপাদানকে বোঝায়, ম্যানকে বোঝায়, মেশিনকে বোঝায়, মানিকে বোঝায়, ম্যাটেরিয়ালসকে বোঝায়, মার্কেটকে বোঝায়। এগুলো হচ্ছে এক একটা উপাদান, এগুলো কি এক একটা উপাদান। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে মৌলিক উপাদান সমূহকে, উপাদান সমূহকে বোঝায়। 6M দ্বারা ব্যবস্থাপনার মৌলিক উপাদান সমূহকে বোঝানো হয়। আসেন 9 নাম্বার প্রশ্ন, কোড অফ হাম্বুরাবি রচিত হয় কোন সভ্যতা কালে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যান্সার করেন তো ভাইয়া। কোড অফ হাম্বুরাবি রচিত হয় কোন সভ্যতা কালে? মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক নাকি রোমান? কোড অফ হাম্বুরাবি কোন সভ্যতা কালে রচিত হয়? 9 নাম্বার প্রশ্ন, কোড অফ হাম্মুরাবি রচিত হয় কোন সভ্যতাকালে? মিশরীয়, ব্যাবিলনীয়, তারপরে কি বলছে, গ্রিক নাকি রোমান? আচ্ছা বি হবে ভাইয়া। ওকে বাকিরা, বাকিরা ওকে ইমরানও বলছে বি, সাইমনও বলছে বি। খুব ভালো, খুব ভালো। কোড অফ হাম্মুরাবি কখন ভাইয়া? এই যে একজনে বলছেন রোমান সভ্যতা। এগুলা পড়তে হবে, এগুলা পড়ে যেতে হবে। যারা পড়ছে তারা আলহামদুলিল্লাহ, তাদের অ্যান্সার ঠিক আছে। নিজুনাদের পরি বাবু ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। মানিকের অ্যান্সার ঠিক আছে। কোন সভ্যতা ভাইয়া? ব্যাবিলনীয় সভ্যতা কালে আমাদের কি হয়? কোড অফ হাম্মুরাবি কি হয়? রচিত হয়।
ঠিক আছে, মাইশা অ্যান্সার ঠিক আছে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। আসেন 10 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে জেড তত্ত্বের প্রবর্তককে। জেড তত্ত্ব, এটার প্রবক্তাকে? হেনরি ফাওয়েল, উইলিয়াম ওচি, রবার্ট ওয়েন নাকি জেমস ওয়াট? জেড তত্ত্বের প্রবর্তককে, জেড তত্ত্বের প্রবর্তককে, জেড তত্ত্বের প্রবর্তককে। আচ্ছা, উম্মে আব্দুল্লাহ ক্লাস করতেছো মেবি আমাদের গ্রুপ থেকে, তুমি পেজে চলে আসো, পেজে সরাসরি পেজে চলে আসো, পেজ থেকে ক্লাস করলে ওই কমেন্ট গুলো শো করবে। গ্রুপের কমেন্ট গুলো নোটিফিকেশন আসে, বাট পেজে বাকিদের মতো শো করে না। আচ্ছা, এটা আমি কি বলছি ভাইয়া? এটা আমি কি বলছি? জেড তত্ত্ব, জেড তত্ত্ব প্রবক্তাকে, জেড তত্ত্বের প্রবক্তাকে, জেড তত্ত্ব, জেড তত্ত্ব, এই যে অনেকেই পারে না, উইলিয়াম ওচি, উইলিয়াম ওচি। কোনটা হবে? উইলিয়াম জি ওচি হবে। কে হবে ভাইয়া? বি নাম্বারটা হবে। রবার্ট ওয়েন হবে না, জেমস ওয়াটও হবে না, হেনরি ফাওয়েল হবে না। জেড তত্ত্বের প্রবক্তাকে ভাইয়া উইলিয়াম ওচি হবে। হ্যাঁ, বি নাম্বারটা যারা বলতেছে আলহামদুলিল্লাহ, তাদের অ্যান্সার ঠিক আছে, তাদের অ্যান্সার ঠিক আছে, উইলিয়াম ওচি হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের 10টা প্রশ্ন শেষ। আলহামদুলিল্লাহ, খুব ভালো, অনেকেই অনেকেই খুব ভালো অ্যান্সার করছেন, খুব ভালো অ্যান্সার করছেন। ঠিক আছে ভাইয়া, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে, উইলিয়াম ওচি হবে। আসেন 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 11 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনার জনক হেনরি ফাওয়েলের জীবনকাল। দেখি ভাইয়া বলেন তো, জন্ম কখন, মৃত্যু কখন? হ্যাঁ, পিডিএফ দিব, পিডিএফ দিব, পিডিএফ ক্লাস শেষে দিয়ে দিব, পিডিএফ ক্লাস শেষে দিয়ে দিব, পিডিএফ এটা দিব, ওয়ান শট এমসিকিউ দিব, প্লাস আপনার যে থিওরি আছে, থিওরি বলতে আপনাকে যে সিকিউ লিখতে হবে, এগুলোর জন্য একেবারে শর্ট নোট অনেকগুলো দিয়ে দিব। মানে যে পয়েন্টগুলো আপনি অবশ্যই পরীক্ষার খাতার মধ্যে লিখলে বাকিদের তুলনায় পরীক্ষাটা ভালো হবে, বা আপনি খুব সহজে ওই পয়েন্টগুলো মাথায় রাখতে পারবেন, ওই সমস্ত সবকিছু দিয়ে দিব। এবং আগামীকাল পারলে 2টা থেকে 3টা এমসিকিউ এক্সাম নিয়ে নিব। এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, সবকিছু আপনাদের জন্য, সবকিছু আপনাদের জন্যই। আচ্ছা, ব্যবস্থাপনার জনক হেনরি ফাওয়েলের জীবনকাল কখন ভাইয়া? আচ্ছা, সি নাম্বারটা, তার মানে 1841 থেকে 1925, 1841 থেকে 1925। ওকে, হ্যাঁ ঠিক আছে, এই যে একজনে বলছে এই নাম্বারটা, আবার বলছে ডি নাম্বারটা। হবে না, অ্যান্সার কোনটা? 1841 থেকে 1925, 1841 থেকে 1925 হচ্ছে কি ভাইয়া? হেনরি ফাওয়েলের জীবনকাল। আচ্ছা, এখন বলেন তো ভাইয়া, হেনরি ফাওয়েল পেশায় কি ছিলেন? হেনরি ফাওয়েল পেশায় কি ছিলেন? একটু বলে ফেলেন তো আমাকে। হেনরি ফাওয়েলের যে পেশাটা উল্লেখ ছিল, হেনরি ফাওয়েল, হেনরি ফাওয়েল পেশায় কি ছিলেন? হেনরি ফাওয়েল পেশায় কি ছিলেন? একটু দ্রুত আমাকে অ্যান্সার করে ফেলেন। হেনরি ফাওয়েল, হেনরি ফাওয়েল ব্যবস্থাপক তো ঠিক আছে, পেশা, পেশা হিসেবে তিনি শুরুতে যেটা ছিলেন সেটা কি ছিলেন ভাইয়া? খনি প্রকৌশলী ছিলেন। খনি, আমাদের কে বলছে? কে বলছে? হ্যাঁ ঠিক আছে, উজমা অ্যান্সার করছে, তারপরে ফাহিম বলছে কি ছিলেন ভাইয়া? খনি প্রকৌশলী ছিলেন। ওকে, আর জন্মসাল কখন? 1841, মৃত্যু সাল হচ্ছে 1925, 1925, 1925। ওকে, 11 নম্বর প্রশ্ন ডান। পরবর্তী প্রশ্ন, ব্যবস্থাপনাকে একটা দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? কাকে? ব্যবস্থাপনাকে, ব্যবস্থাপনাকে একটা দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? ব্যবস্থাপনাকে চোখ, মস্তিষ্ক, বাহু নাকি বৃক্ষ? খনি প্রকৌশলী, ঠিক আছে, মিমের অ্যান্সার ঠিক আছে। নুসরাত, হ্যাঁ খনি প্রকৌশলী, খনি প্রকৌশলী। এখন বলছে ব্যবস্থাপনাকে একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? ব্যবস্থাপনাকে একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়? পারতে হবে ভালো করে, উল্টাপাল্টা অ্যান্সার করা যাবে না, উল্টাপাল্টা অ্যান্সার করা যাবে না। ব্যবস্থাপনাকে বলছে, কাকে বলছে? ব্যবস্থাপনাকে বলছে। ব্যবস্থাপনা কিসের সাথে তুলনা করছে? ব্যবস্থাপনা কিসের সাথে তুলনা করছে? এই যে পারে না, পারে না, আয় হায়, শেষ। না না, না না, একটাও এখনো সঠিক অ্যান্সার আসে নাই, একটা সঠিক অ্যান্সার আসে নাই। না, হয় নাই।
কি হবে ভাইয়া, এটা একটু ভালো করে দেখতে হবে ভাইয়া, এটা কি হবে? ব্যবস্থাপনাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? ব্যবস্থাপনাকে একটা দেহের কিসের সঙ্গে তুলনা করা হয়? কিসের সঙ্গে? কিসের সঙ্গে? কিসের সঙ্গে? অনেক জায়গা আছে চক্ষু, অনেক জায়গা আছে বাহু। কিন্তু হৃৎপিণ্ড যারা বলছেন, হৃৎপিণ্ড হচ্ছে ব্যবস্থাপনা, হৃৎপিণ্ড হচ্ছে আরেকটা, সেটা আমরা একটু পরে পড়বো। বাট এটা অ্যান্সার কি? চক্ষুর সাথে। কিসের সাথে? চক্ষুর সাথে। বা অনেক বইয়ের মধ্যে আপনারা দেখবেন এটা বাহুর সাথেও তুলনা করা হয়, বাট মোটামুটি মেজরিটি অ্যান্সার কোথায় আসে? চোখের সাথে আসে। ঠিক আছে, এই নাম্বারটা হবে, এই নাম্বারটা বলতে পারেন। কিন্তু অনেকে যারা বলছেন হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড না, হৃৎপিণ্ডটা আমরা একটু পরে দেখবেন, একটু পরে আসবে হৃৎপিণ্ডেরটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক? হ্যাঁ চোখের সাথে, হ্যাঁ ঠিক আছে, চোখের সাথে আছে, চোখের সাথে মেজরিটি আমাদের অ্যান্সার চোখের সাথে। বাট কিছু বইয়ের মধ্যে বলেন বা অন্য কোনো টেস্ট পেপার মধ্যে অনেক জায়গায় বাহুর সাথে তুলনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে ভাইয়া, নিম্নের কোন ব্যক্তি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক? যন্ত্র প্রকৌশলী, বিক্রয় ব্যবস্থাপক, ফোরম্যান নাকি আঞ্চলিক ব্যবস্থাপক? এটা কোনটা হবে? যন্ত্র প্রকৌশলী, বিক্রয় ব্যবস্থাপক, ফোরম্যান নাকি আঞ্চলিক ব্যবস্থাপক? হ্যাঁ ঠিক আছে ফাহিম, হৃৎপিণ্ড কার সাথে? প্রশাসনের সাথে। সেগুলা নিয়ে একটু কি করা যাবে না, ভুল করা যাবে না, দেখতে কিন্তু একই লাগে, সবকিছু একই লাগবে, কিন্তু উল্টাপাল্টা করলে অ্যান্সার শেষ। এই যে আজকে যেটা অনেকে ভুল করছে, ওই পরিবেশ সংক্রান্ত যে একটা বিধিমালাটা কি আসছে 1995 হচ্ছে কি আইন, বিধিমালা হচ্ছে 97, অনেকে 97 অ্যান্সার না করে 95 অ্যান্সার করে চলে আসছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফোরম্যান, ফোরম্যান হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 14 নাম্বার প্রশ্ন, জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? জোড়াময় শিকল, জোড়াময় শিকল, নিয়ম অনুবর্তিতা, কর্তৃত্ব প্রবাহ, ভারসাম্য রক্ষা নাকি কর্তৃত্ব অর্পণ? বলেন। জোড়াময় শিকল নীতি, সবার সাথে সবাই কি থাকবে? রিলেটেড থাকবে। এই শিকল নীতি কিসের সাথে সম্পৃক্ত? জোড়াময় শিকল নীতি কিসের সাথে সম্পৃক্ত? কিসের সাথে হবে? ওকে, সামিরা বলছে বি নাম্বারটা হবে, অর্থাৎ কর্তৃত্ব প্রবাহ। বাকিরা আমাকে একটু আগে জানা ফেলি, বাবু দাস বলছে বি নাম্বারটা হবে, কর্তৃত্ব প্রবাহ, কর্তৃত্ব প্রবাহ। তাহলে অনেকে কি বলতে পারে? কর্তৃত্ব অর্পণ বলতে পারে। ভাই অর্পণ হচ্ছে কাউকে কাজ দেয়া, তার কাজটা তাকে ভাগ করে দেয়া, কাজ ভাগ করে দেওয়ার কাজ জোড়াময়, শিকলের না। শিকল হচ্ছে কি সবার সাথে সবাইকে আমরা কি করব? একই শিকলে কি করব? বন্দী করে ফেলবো। এই যে সবাই একই শিকলের অধীনে থাকবে, এটার নামই হচ্ছে কি জোড়াময় শিকল নীতি। তাহলে এটা কিভাবে থাকবে ভাইয়া? উপর থেকে নিচ পর্যন্ত, মানে কর্তৃত্ব প্রবাহ, যে উপরে লেভেল, মিড লেভেল, দেন নিচে, এর নিচে, প্রত্যেকটা কিভাবে কর্তৃত্ব প্রবাহের উপর ডিপেন্ড করে একই শিকলের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, বি নাম্বারটা হবে, যারা বি নাম্বার বলছেন সবার অ্যান্সার কারেক্ট। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সাথে সম্পৃক্ত? নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সাথে সম্পৃক্ত? নীতিমালা থেকে অ্যাটলিস্ট দুইটা সিকিউ পেতে পারেন, দুইটা সিকিউ প্রশ্ন পেতে পারেন নীতিমালা থেকে, ভালো করে দেখে যায়েন। এখন পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ আচরণ কাউকে খুব ভালো দেখবো, কাউকে খুব কম দেখবো, এরকম না, সবাইকে কি দেখবো? নিরপেক্ষভাবে দেখবো, সমান চোখে দেখবো। তাহলে এটা কোন নীতির সাথে সামর্থক? কোন নীতির সাথে সামর্থক হবে? সি নাম্বারটা, সামিরা বলছে সি নাম্বারটা, তিশা বলছে সি নাম্বারটা, নিজুম রাতে পরি বলছে সি নাম্বারটা, সি নাম্বারটা। ওকে, দেবনাথ সি নাম্বার, বাবুদাস গ নাম্বারটা। ঠিক আছে, সাইমনও বলছে সি নাম্বারটা, সি নাম্বারটা। ইমরানও বলছে আমাদেরকে সি নাম্বারটা। অর্থাৎ কোন নীতি ভাইয়া? সাম্যের নীতি। আমরা কি করব? সবাইকে সমান চোখে দেখব, সবাইকে সমান চোখে দেখব, আমরা কাউকে বড় কাউকে ছোট এইভাবে দেখব না। নাহিদের অ্যান্সার ঠিক আছে, উম্মে আব্দুল অ্যান্সার ঠিক আছে। ওকে, সুবর্ণা ইসলাম ঠিক আছে। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ব্যবস্থাপনার, ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজের প্রতি আগ্রহ করে তোলা হয়? মানিকের অ্যান্সারও ঠিক আছে, 15 নাম্বারটা হবে। আসেন 16 নাম্বার প্রশ্ন, ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলা হয়? কাজের প্রতি কি করা হয়? আগ্রহী করে তোলা হয়। 16 নাম্বার প্রশ্ন,
এটা কি হবে? কর্মীদের কি করা হয়? কাজের প্রতি আগ্রহী করে তোলা হয়। সবাই পারি আশা করি। হ্যাঁ ঠিক আছে, কোনটা ভাইয়া? বিকেন্দ্রীকরণ। ক্ষমতা কি করো? ক্ষমতা একটু নিচের পর্যায়ে একটু দিয়ে দাও। ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীভূত করে রাখলে হবে না, আমরা কি করব, একটু নিচের দিকে আমাদের নিচের স্তরে যারা আছে তাদেরকে একটু ক্ষমতা দেওয়ার সুযোগ করে দিব। তাহলে এতে কি হবে? কর্মীরা কাজের প্রতি আগ্রহী হবে। তাহলে এটা কোনটা হবে? এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ হবে। অ্যান্সার হবে বি নাম্বারটা, বিকেন্দ্রীকরণই হবে। সঠিক অ্যান্সার কোনটা? বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, বি নাম্বার যারা বলছে সবার অ্যান্সার কারেক্ট, বিকেন্দ্রীকরণ হবে। এখন আসেন পরবর্তী প্রশ্ন। ওকে, ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি ভাইয়া? দুইজন আদেশ করবে, দুইজন কি দিবে? আদেশ করবে। এখন এটা কোন নীতির পরিপন্থী? কোন নীতির বিপরীত? কোন নীতির বিপরীত? ডুয়াল সাবঅর্ডিনেশন কোন নীতির পরিপন্থী? কোন নীতির পরিপন্থী? শৃঙ্খলা নীতি, দায়িত্ব কর্তৃত্ব, আদেশের ঐক্য, নাকি নির্দেশনার ঐক্য? এটা কোনটা হবে? ওকে, বর্ষা বলছে 17 এর সি নাম্বারটা হবে আদেশের ঐক্য, প্রান্ত বলছে সি নাম্বারটা, সামিরা বলছে সি নাম্বারটা। তাহলে কোনটা হবে ভাইয়া? ওকে, ইউসুফ না, খ নাম্বারটা হবে না, খ নাম্বারটা হবে না, কোনটা হবে? কোনটা হবে সেটা হচ্ছে ভাইয়া গ নাম্বারটা হবে আদেশের ঐক্য। আদেশ দিবে একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র ব্যক্তি আদেশ দিবে, দুইজন ব্যক্তি আদেশ দিবে না। তাহলে আমাদের কি হবে? আমাদের ডুয়াল সাবঅর্ডিনেশন হবে, ডুয়াল সাবঅর্ডিনেশন হবে। অর্থাৎ দুইজন আদেশ দিলে আমরা কাটটা করব, এটা করব নাকি এটা করব, এটা নিয়ে আমাদের কি হবে? দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। তাহলে এই বিষয়টা কার পরিপন্থী হবে? এটা হচ্ছে আদেশের ঐক্যের পরিপন্থী হবে। ওকে, ডান। 18 নম্বর প্রশ্ন, অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকে একটা অ্যান্সার করতে পারে, অনেকে আরেকটু ভুলটা অ্যান্সার করতে পারে। ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় কোন স্তরে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় কোন স্তরে? উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্য স্তর, উচ্চ মধ্য, কোনটা হবে? প্রথমত তো ক্ষমতা উপরের স্তরে থাকে, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই, এটা হবে না। এখন কি নিম্ন স্তরে ক্ষমতা বিকেন্দ্রী করে নাকি মধ্য স্তরে করে? এটা নিয়ে অনেকের কি থাকে? কনফিউশন থাকে, এবং অনেক জায়গায় অনেক রকম অ্যান্সার, অনেক জায়গায় অনেক রকম অ্যান্সার। কি হবে ভাইয়া? ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় কোন স্তরে? কোন স্তরে? কোন স্তরে? সো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে 50-50 চান্স থাকে, 50-50, এটাও 50 এটাও 50। এখন এখানের ক্ষেত্রে এটা বোর্ড, বোর্ড থেকে, অর্থাৎ যারা আপনাদের খাতা কাটবে তারা কোনটাকে সঠিক হিসাবে নিবে সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করবে। তারা যদি মনে করে নিম্নস্তর হবে তারা নিম্নস্তর নিতে পারে, তারা যদি মনে করে মধ্যস্তর তারা মধ্যস্তর নিতে পারে, কিন্তু আলটিমেটলি ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় কোন স্তরে ভাইয়া? মধ্য স্তরে। মধ্য স্তর। ভাই নিম্ন স্তরে থাকে কারা? যারা কি করে? যারা সরাসরি কাজের সাথে রিলেটেড, কাজের সাথে রিলেটেড, কাজের সাথে, অর্থাৎ শ্রমিক বলতে পারেন, শ্রমিক ফোরম্যান ওরা, ভাই তাদের কাছে কোনো প্রকার কোনো ক্ষমতা দেয়া হয় না, তাদের কাছে ক্ষমতা দেয়া হয় না। ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় মূলত মধ্য স্তরে, কিন্তু অনেক জায়গায় কিন্তু নিম্ন স্তরও পাবেন, অনেক জায়গায় নিম্ন স্তরও পাবেন। এখন ভাইয়া এটা ডিপেন্ড করবে আপনার বোর্ডে যারা খাতা কাটবে তারা কি আপনার নিম্ন স্তর ধরবে নাকি তারা মধ্য স্তর ধরবে, এটা নিয়ে তাদের উপর ডিপেন্ড করবে। এখন এটা নিয়ে আপনারা মারামারি করলে এগুলা কোনো লাভ নাই, বা আমাদের যে অ্যান্সার দেওয়া হয়, অ্যান্সার অনেকে বলে এটা ভুল আছে, এটা সঠিক হবে, এটা ভাইয়া তাদের উপর ডিপেন্ড করবে। বাট আলটিমেটলি ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হয় মধ্য স্তরে, নিম্ন স্তরে কোনো ক্ষমতা দেয়া হয় না। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কৌশলগত দক্ষতা বলতে কি বোঝানো হয়? কৌশলগত দক্ষতা বলতে কি বোঝানো হয়? চিন্তার দক্ষতা, কাজ সংক্রান্ত দক্ষতা, সামাজিক জ্ঞান, নাকি অর্থনৈতিক জ্ঞান? কৌশলগত দক্ষতা বলতে কি বোঝানো হয়? 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 একটু আমরা দ্রুত সবাই অ্যান্সার করে ফেলি। কৌশলগত দক্ষতা, কৌশলগত দক্ষতা বলতে কি চিন্তার ক্ষমতাকে বোঝায়, কাজ সংক্রান্ত জ্ঞান, সামাজিক জ্ঞান, নাকি অর্থনৈতিক জ্ঞান? কত হবে ভাইয়া? কত হবে? এই যে এগুলা যারা ভুল করেন, চিন্তার ক্ষমতা, কৌশল মানে চিন্তার ক্ষমতা না,
কৌশলগত দক্ষতা মানে চিন্তার ক্ষমতা না, কৌশলগত দক্ষতা মানে হচ্ছে কাজ সংক্রান্ত দক্ষতা। কৌশলগত দক্ষতা মানে কি? কাজ সংক্রান্ত দক্ষতা। কৌশলগত দক্ষতা মানে হচ্ছে কাজ সংক্রান্ত দক্ষতা। কৌশলগত দক্ষতা মানে কাজ সংক্রান্ত দক্ষতা। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া, আমি যদি আপনাকে বলি টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল প্রয়োজন ব্যবস্থাপনার কোন স্তরে? আমাকে একটু বলেন তো, টেকনিক্যাল স্কিল প্রয়োজন ব্যবস্থাপনার কোন স্তরে? উচ্চ স্তর, মধ্য নাকি নিম্ন? টেকনিক্যাল স্কিল প্রয়োজন ব্যবস্থাপনার কোন স্তরে? উচ্চ, মধ্য নাকি নিম্ন? টেকনিক্যাল স্কিল ভাই কৌশলগত দক্ষতা মানে কি? কাজ সংক্রান্ত দক্ষতা। কৌশলগত মানে কাজ সংক্রান্ত দক্ষতা। ওকে, ভালো কথা। অ্যান্সার হবে বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এখন আমি আপনাকে বললাম ভাই টেকনিক্যাল স্কিল কোন স্তরে প্রয়োজন? উচ্চ, মধ্য নাকি নিম্ন? উচ্চ, মধ্য নাকি নিম্ন? আহা, ধরাটা এখানেই। এই যে আমরা কি করি ভাই, আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা আমরা বাংলা মিনিং জানি না, আমাদের ইংলিশ দেখলেই মনে হয় এটা খুব বড় কিছু। সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায়। আমরা টেকনিক্যাল স্কিল, ভাই টেকনিক্যাল স্কিল মানে তো অনেক বড় কিছু বোঝাচ্ছে, মানে অনেক হাই ফাই কিছু, সেটা উচ্চ পর্যায়ে হইতে পারে। কিন্তু ভাই টেকনিক্যাল স্কিল মানে কিন্তু কারিগরি দক্ষতা। টেকনিক্যাল স্কিল মানে কারিগরি বা কৌশলগত দক্ষতা, এটা প্রয়োজন নিম্ন স্তরে। কিন্তু আমারে বলছে ইংলিশে অপশন, তো ইংলিশে কোয়েশ্চেন করলে যে আমরা মনে করি ফেলি ভাই টেকনিক্যাল মানে খুব ভালো কিছু, টেকনিক্যাল মানে খুব ভালো কিছু, বা এখানে ইংলিশ যেহেতু বলছে আমরা অ্যান্সার করবো উচ্চ স্তর। কিন্তু না ভাইয়া, টেকনিক্যাল মানে হচ্ছে ভাই কারিগরি দক্ষতা। সেজন্য এটা কোন স্তরে প্রয়োজন? ভাই এটা নিম্ন স্তরে প্রয়োজন, নিম্ন স্তরে। আর টেকনিক্যাল স্কিল মানে কি ভাই? কাজ সংক্রান্ত জ্ঞান। বুঝতে পারছেন ঝামেলাটা কোথায়? ঝামেলাটা বুঝতে পারছেন ভাই? টেকনিক্যাল ইংলিশে বললেই যে ভাই এটা খুব বড় কিছু, এই ধারণা বদলাইতে হবে। সবাই বলছে ভাই উচ্চ স্তর, উচ্চ স্তর, কিন্তু এটা হবে নিম্ন স্তর। আসেন পরবর্তী প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন। ব্যবস্থাপনা প্রক্রিয়ায়, আচ্ছা ব্যবস্থাপনা কি হবে? ব্যবস্থাপনা প্রক্রিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি? ব্যবস্থাপনা প্রক্রিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি? ব্যবস্থাপনা প্রক্রিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি? কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা আসে? ব্যবস্থাপনা প্রক্রিয়ার সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি? এই তো, হ্যাঁ ভাই, মানে ইংলিশ যেহেতু বলছে অবশ্যই বড় কিছু হবে, কিন্তু বাংলাটা জানি না, বাংলাটা জানতে হবে। এখন পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কি ভাইয়া? ওকে, আমরা একটু দ্রুত করব। ব্যবস্থাপনা প্রক্রিয়া সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা, ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা আসবে, সেটা হচ্ছে কি হবে? এ নাম্বারটা হবে। এ নাম্বারটা কি আসবে ভাইয়া? পরিকল্পনা। পরিকল্পনা, সংগঠন, সংগঠনের নেতৃত্ব, নেতৃত্বের পদের নিয়ন্ত্রণ। কি আসবে? পরিকল্পনার পরে নিয়ন্ত্রণ কখনো আসবে না, নিয়ন্ত্রণের পরে হবে না, সবার আগে পরিকল্পনা, নেতৃত্ব আসবে না। তার মানে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। যারা এই নাম্বারটা বলছে সবার অ্যান্সার কারেক্ট, বাকিরাও মাথায় রাখবো। 21 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা? নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা? কৌশল, প্রক্রিয়া, কর্মসূচি নাকি নীতি? নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা? প্রতিযোগিতামূলক পরিকল্পনা কৌশল, প্রক্রিয়া, কর্মসূচি নাকি নীতি হবে? নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা? দেয়ার মতো একটা প্রশ্ন, দেয়ার মতো একটা প্রশ্ন, আশা করি পাবেন ইনশাল্লাহ। প্রতিযোগিতামূলক পরিকল্পনা কোনটি? কৌশল, প্রক্রিয়া, কর্মসূচি নাকি নীতি? কি হবে? কি হবে? প্রক্রিয়া না, প্রক্রিয়া হবে না, প্রক্রিয়া হবে না, প্রক্রিয়া হবে না, কর্মসূচি হবে না, নীতিমালাও হবে না। কি হবে? কি হবে? কৌশল। কৌশল কি? কৌশল হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরিকল্পনা। কৌশল হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরিকল্পনা। হ্যাঁ, এই নাম্বারটা হবে। এই নাম্বারটা, নিচের কোনটি প্রতিযোগিতামূলক পরিকল্পনা? সেটা হচ্ছে ভাইয়া কৌশল, সেটা হচ্ছে কৌশল। আসেন পরবর্তী প্রশ্ন,
অপশন নাই, এটার কোনো অপশন নাই। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটি? অ্যান্সার করে ফেলেন। সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম আমরা জানি সর্বপ্রথম হচ্ছে সমস্যা কি করো, চিহ্নিত করো। প্রথম হচ্ছে কি সমস্যা চিহ্নিত করা। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ করা। আমাকে বলছে সর্বশেষ ধাপ কোনটা, বলে ফেলেন। সর্বশেষ কোনটা? সর্বশেষ সর্বশেষ ধাপ কোনটা? প্রথম ধাপ ভাইয়া, প্রথম ধাপ হচ্ছে ভাইয়া সমস্যা চিহ্নিতকরণ করা। এখন এই সমস্যা চিহ্নিতকরণ পরে আমি সর্বশেষ কোনটা কি করব? সর্বশেষ সর্বশেষ কি ভাইয়া? উত্তম উত্তম বিকল্প গ্রহণ। উত্তম বিকল্প গ্রহণ, একটু ভালো করে মাথায় রাখবো। যে কোনো কিছুর প্রথম ধাপ কোনটা, শেষের ধাপ কোনটা, একটু ভালো করে দেখবো। তাহলে ভাইয়া সিদ্ধান্ত গ্রহণের ভাইয়া প্রথম ধাপ কোনটা? সমস্যা চিহ্নিতকরণ করা। এই যে বাবু ভুল করছে, সংশোধনমূলক ব্যবস্থা হবে না। সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ করব, কি হবে? সর্বোত্তম বিকল্প বাছাই করা বা কি করা? গ্রহণ করা। সর্বোত্তম বিকল্প যেটা আমার জন্য গ্রহণযোগ্য বা আমি সেটাকে কি করব? গ্রহণ করব। একটু ভালো করে পড়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, বৃহদায়তন প্রতিষ্ঠানে বর্তমানে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের নিচের কোনটি করে থাকে? অর্থাৎ কোনটি বিশ্লেষণ করে বা কোনটির মাধ্যমে তারা বর্তমানে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো তাদের কি করে? সিদ্ধান্ত গ্রহণ করে। তারা কি স্যুট বিশ্লেষণ করে, তারা কি গ্যান্ট চার্ট করে, তারা কি পার্ট করে, নাকি বিশেষ প্রতিনিধি বিশ্লেষণ? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। বৃহদায়তন প্রতিষ্ঠান তাদের বর্তমানের যে সমস্যা, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, তারা এই সিদ্ধান্তগুলো কিসের উপর ডিপেন্ড করে গ্রহণ করবে? কিসের উপর ডিপেন্ড করে গ্রহণ করবে? বৃহদায়তন প্রতিষ্ঠান তাদের বর্তমানকালে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তা কিসের উপর ডিপেন্ড করে নেওয়া হবে? না না, হবে, হয় নাই, হয় নাই, হয় নাই। একটু দ্রুত, একটু ভালো করে অ্যান্সার করবো। কোনটা হবে? হ্যাঁ, অনেকে পার্ট পার্ট হবে না, পার্ট হবে না, পার্ট হবে না। এটা কি হবে? এটা কি হবে? সি নাম্বারটা না, সি নাম্বারটা না, এটা অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া এ নাম্বারটা। কি করে? স্যুট বিশ্লেষণ করে। বৃহদায়তন প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান কি বিশ্লেষণ করবে? স্যুট বিশ্লেষণ করবে। তাদের প্রতিষ্ঠানের শক্তি, তাদের দুর্বলতা, তাদের কি, তাদের সুযোগ, অপরচুনিটি এবং তাদের বাধা, এইগুলো বিশ্লেষণ করে তারা কি করবে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অ্যান্সার কোনটা হবে? স্যুট বিশ্লেষণ। স্ট্রেংথ, এরপরে কি? উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। ভালো করে দেখতে হবে ভাইয়া, স্যুট বিশ্লেষণ হবে। পিডিএফ কোথায়? সবকিছু পেজে পাবেন, সবকিছু পেজে পাবেন। শুধু পিডিএফ না, পিডিএফ এর বাহিরেও আরো অনেক কিছু দিব, সবকিছু পেজে পাবেন। তাহলে এটা কি হবে? এটা হবে ক নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা, একার্থক, লক্ষ্য নাকি নীতি? একার্থক, লক্ষ্য নাকি নীতি? ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাসের কি রুটিন বলছে? অ্যান্সার করেন। সাপ্তাহিক ক্লাসের রুটিন, সাপ্তাহিক ক্লাসের রুটিন, এটা কি স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, লক্ষ্য হবে নাকি নীতি হবে? সবাই দ্রুত অ্যান্সার করব, দ্রুত অ্যান্সার করবা। উম্মে আব্দুল্লাহ স্থায়ী হবে, ফাহিম বলছে স্থায়ী হবে, নিজনাতে পড়ি ক নাম্বারটা হবে, এ নাম্বারটা স্থায়ী পরিকল্পনা। স্থায়ী, এটা কি হবে? এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তার মানে যে কোনো কলেজ, আমাকে ঢাকা কলেজ বলুক বা যে কোনো কলেজ বলুক, অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া স্থায়ী পরিকল্পনা হবে। ওকে, ঠিক আছে, বাবু অ্যান্সার ঠিক আছে, নাহিদের অ্যান্সার ঠিক আছে, নুসরাতের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার হচ্ছে স্থায়ী পরিকল্পনা। সামিরা, হ্যাঁ স্থায়ী পরিকল্পনা হবে, স্থায়ী পরিকল্পনা। আর একটা প্রশ্ন দেখা যায় ভাইয়া, পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? একটু বলে ফেলেন। পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী হবে নাকি একার্থক হবে? পদ্মা সেতু নির্মাণ করা কোন ধরনের পরিকল্পনা? তাহলে সাপ্তাহিক ক্লাস রুটিন হচ্ছে ভাই স্থায়ী পরিকল্পনা। এটা একের পর এক চলতে থাকবে, চলতে থাকবে। এখন আমাকে পরবর্তী প্রশ্ন বলছে ভাইয়া, পদ্মা সেতু নির্মাণ করা কোন ধরনের পরিকল্পনা?
ওকে, সামিরা যেটা বলছে পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? একার্থক। কোন পরিকল্পনা ভাইয়া? একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনার নাম কি? পদ্মা সেতু নির্মাণ বা যে কোনো কিছু যেটা মোটামুটি একটা টাইম পরে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একার্থক হবে। ঠিক আছে, আসেন, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি কি অ্যান্সার করতে পারে। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি? সময় সাপেক্ষ, নমনীয়, সহজযোগ্য নাকি নিরবিচ্ছিন্ন? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি? ঠিক আছে, বাবুর অ্যান্সার ঠিক আছে, নিজুম রাতে নাহিদ, ফাহিম, সবার অ্যান্সার ঠিক আছে, একার্থক হবে। পদ্মা সেতু নির্মাণ একার্থক পরিকল্পনা। এখন ভাইয়া 25 নাম্বার প্রশ্ন। 25 কি বলছে? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি? ওকে, নাহিদ আমাদেরকে বলছে ভাই ক নাম্বারটা হবে, বাকিরা কি বলে? ওকে, নিজুম রাতের পরে এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। এরপরে উত্তম পরিকল্পনার কি নয়? বৈশিষ্ট্য নয়। বাবু কি বলছে? বাবু বলছে খ নাম্বারটা হবে। খ নাম্বারটা না, নমনীয় লাগবে, নমনীয় লাগবে, যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে আমাকে মানায় নিতে হবে, মানিয়ে নিতে হবে, এটা অবশ্যই পরিকল্পনা বৈশিষ্ট্য। আচ্ছা আব্দুল ফাহিম, আচ্ছা আসতে লেট হয়ে গেল, সমস্যা নেই, মাত্র 25টা শেষ হয়েছে, আরো 25টা এমসিকিউ বাকি আছে, এখন থেকে ভালো করে রেসপন্স করো। কি হবে ভাইয়া? অ্যান্সার হবে ক নাম্বারটা, সময় সাপেক্ষ। কারণ সময় সাপেক্ষ, এটা কি হবে না, উত্তম পরিকল্পনা কখনো বৈশিষ্ট্য হবে না। উত্তম পরিকল্পনা যথা সময় নিতে হবে, এবং উত্তম পরিকল্পনা বিকল্প অথবা প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। এরপর এটা অবশ্যই সহজ হবে, এবং এটা নিরবিচ্ছিন্ন, একটার পর একটা কি আসবে, পরিকল্পনা চলে আসবে, একটার সাথে একটা কি থাকবে, রিলেটেড থাকবে। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। 26 নাম্বার প্রশ্ন, উপযুক্ত উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে সম্পৃক্ত কাজ কোনটি? উপযুক্ত, যে যেটাতে যোগ্য তাকে সেটাতে দাও, এটা কোন কাজের সাথে সম্পৃক্ত? এটা কোন কাজের সাথে সম্পৃক্ত? উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কাজের সাথে কি করো, সম্পৃক্ত করো। এটা ব্যবস্থাপনার কোন কাজের সাথে? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা নাকি নির্দেশনা? কোনটা হবে? কোনটা হবে? একটু দ্রুত অ্যান্সার করেন, একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। কোনটা হবে ভাইয়া? বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। তাহলে এটা কি হবে ভাইয়া? সংগঠন হবে। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব, কি বলছে? দায়িত্ব দেয়া, তাকে দায়িত্ব দিব, কাজগুলো কি করে দিব, তারপর অর্পণ করে দিব, কাজ কি করব, অর্পণ করে দিব, অর্পণ করে দিব, এটা কি হবে? এটা অ্যান্সার হবে সংগঠন, সংগঠন। এখন আমি যদি আপনাকে সেম প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেয়া ব্যবস্থাপনার কোন নীতির সাথে সম্পৃক্ত, অ্যান্সার কোনটা দিবেন বলেন? উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দাও, এটা ব্যবস্থাপনার কোন নীতির সাথে সম্পৃক্ত? সংগঠনের কাজ কার? না, এটা কাজ কার? ব্যবস্থাপনার, সংগঠনের কাজ। এখন আপনাকে যদি বলে কোন নীতির সাথে এই কাজটা করবে, কোন নীতি হবে, কোন নীতিমালা হবে বলেন? উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দাও, কি হবে? কি হবে? শৃঙ্খলা হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারবেন একটু এগুলা ভালো করে পড়লে বুঝতে পারবেন, ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা লাগবে না। তার মানে এটা কি ভাই? শৃঙ্খলা। যোগ্য ব্যক্তিকে কি দাও? যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজটা দাও। উপযুক্ত উপাদানকে উপযুক্ত জায়গায় কি করো? স্থাপন করো। ঠিক আছে, শৃঙ্খলা হবে, শৃঙ্খলা, খুব ভালো। আসেন, সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি? তাহলে আমি কি বলছি ভাই, যে কোনো কিছুর ফার্স্ট স্টেপ এন্ড লাস্ট স্টেপ ভালো করে মাথায় রাখতে হবে। এখন বলছে কি? বলছে সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি? সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি? সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি?
কোনটি হবে ভাইয়া? সামিরা বলছে এ নাম্বারটা, কার্য বিভাজন। আই হাই, প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন কি বলছে। এই যে এইচএসসির পোলাপাইন যারা আছে ভাইয়া কি বলছে, সর্বশেষ কাজ বলছে, সর্বশেষ। কার্য বিভাজন হচ্ছে ভাইয়া প্রথম কাজ, কার্য বিভাজন হচ্ছে প্রথম কাজ। আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে সর্বশেষ কাজ কোনটা, সর্বশেষ কাজ কি ভাইয়া? পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা, এটা কি লাস্ট কাজ। প্রথম কাজ হচ্ছে কার্য বিভাজন করা, কার্য বিভাজন করা। সর্বশেষ কাজ কি? পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ ঠিক আছে, ওইটা ফার্স্ট স্টেপ, কার্য বিভাজন ফার্স্ট স্টেপ। লাস্ট স্টেপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। আসেন 28 নম্বর প্রশ্ন, কোনো অপশন নাই, কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? এটা সবাই পারবে, এটা সবাই পারবে, অ্যান্সার করে ফেলেন তো ভাইয়া। কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? কি হবে? এটা অপশন ছাড়া, এটা সবাই পারবে। এটা কি? এটা হচ্ছে ভাইয়া সরল। এটা কি? এটা হচ্ছে ভাইয়া সরল। সরলকে কি করা হয়? সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়। হ্যাঁ ঠিক আছে, এটা এটা ঠিক আছে। এটার জন্য আমরা সময় নষ্ট করব না, এটা আশা করি সবাই পারেন যে ভাই সরলরৈখিককে সামরিকের সাথে তুলনা করা হয়। আসেন পরবর্তী প্রশ্ন, ব্যবস্থাপনা সংগঠনের উপাদান কোনটি? একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে অ্যান্সার করেন। ব্যবস্থাপনায় সংগঠনের উপাদান কোনটি? সংগঠনের উপাদান বলছে ভবিষ্যৎ মূল্যায়ন, বিকল্প মূল্যায়ন, কার্য বিভাজন নাকি মান নির্ধারণ? এই তো, উত্তেজিত হওয়া যাবে না। ফাহিম যেটা বলছে, উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজনায় আপনি কি করবেন? দুই একটা এমসিকিউ ভুল করে ফেলবেন। প্রশ্ন কি বলছে খেয়াল করতে হবে, প্রশ্নে কি বলছে খেয়াল করতে হবে। এখন আসেন এটাও একটু দেখে শুনে অ্যান্সার করেন। ব্যবস্থাপনায় সংগঠনের উপাদান বলছে, সংগঠনের উপাদান কি ভাইয়া? ঠিক আছে, সামির অ্যান্সার ঠিক আছে। সজল, হ্যাঁ খুব ভালো। কি হবে ভাইয়া? কি হবে ভাইয়া? কার্য বিভাজন। কার্য বিভাজন কার কাজ? সংগঠনের কাজ, সংগঠনের কাজ, সংগঠনের কাজ। ঠিক আছে, ঠিক আছে, কার্য বিভাজন। ওকে, এখন ব্যবস্থাপনা গেল, ব্যবস্থাপনা সংগঠনের কাজ। ওকে, সংগঠনের কাজ ক্লিয়ার। আমি যদি বলি ব্যবস্থাপনায় পরিকল্পনার কাজ কোনটা? অ্যান্সার করেন। সেম অপশন, ব্যবস্থাপনায় পরিকল্পনার কাজ কোনটা? অ্যান্সার করেন। ব্যবস্থাপনায় পরিকল্পনার কাজ কোনটা? সেম অপশন, কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়েছে, বলছে পরিকল্পনার কাজ কোনটা। তাহলে অ্যান্সার কি হবে? যদি বলা হয় পরিকল্পনার কাজ কোনটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? পরিকল্পনার কাজ কোনটা? পরিকল্পনার কাজ। তাহলে কি হবে? পরিকল্পনা হইলে ভবিষ্যৎ কি করব? মূল্যায়ন করব। পরিকল্পনা হলে কি করব? ভবিষ্যৎ মূল্যায়ন করব। পরিকল্পনা হলে ভবিষ্যৎ মূল্যায়ন। যদি বলে বিকল্প মূল্যায়ন, বিকল্প মূল্যায়ন এটা কিসের সাথে? এটা মোটামুটি সিদ্ধান্ত গ্রহণের সাথে বলতে পারি, সিদ্ধান্ত গ্রহণ। এবং আমাকে যদি বলে মান নির্ধারণ করা, এটা কিসের সাথে যাবে? নিয়ন্ত্রণের সাথে যাবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল সংগঠন, বা সংগঠন কি করে? কার্য বিভাজন করে। যদি বলে পরিকল্পনা, তাহলে ভবিষ্যৎ মূল্যায়ন। যদি বলে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, আমি বলবো মান নির্ধারণ বা মান প্রতিষ্ঠা করা। আসেন 30 নম্বর প্রশ্ন, অপশন ছাড়া, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? এই প্রশ্নটা দিয়ে দিবে, এই প্রশ্নটা পরীক্ষায় দেখবেন দিয়ে দিবে, যে কোনো বোর্ডে পেয়ে যাবেন। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? হ্যাঁ ঠিক আছে, সামির অ্যান্সার ঠিক আছে, সজলের অ্যান্সার ঠিক আছে। কার্যভিত্তিক কে ভাইয়া? এফডব্লিউ। কে? এফডব্লিউ টেলর, ফ্রেডারিক উইন্সলো টেলর। ঠিক আছে, এফডব্লিউ টেলর। কত সাল? কত সাল? এটা গত ক্লাসে পড়াইছিলাম। কত সাল একটু বলে ফেলেন, কত সাল?
এফডব্লিউ টেলর, ঠিক আছে। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? সেটা হচ্ছে ভাইয়া এফডব্লিউ টেলর। এখন ভাইয়া আমাকে যদি জিজ্ঞেস করে কত সাল, কত সাল হইলে কত হবে? যদি বলে সাল কত, সাল হইলে কত হবে? সাল হইলে কত হবে? 1880। তার মানে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে এফডব্লিউ টেলর। কত সাল? 1880। 1880 এফডব্লিউ, হ্যাঁ ডান। আসেন, আধুনিক সংগঠন কাঠামো কোনটা? দেখি ভাই এটা সবাই অ্যান্সার করেন তো, এটা সবাই একটু আমাকে অ্যান্সার করে দেন তো। আধুনিক সংগঠন কাঠামো বলা হয় কোনটিকে? আধুনিক সংগঠন কাঠামো বলা হয় কোনটিকে? এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আধুনিক সংগঠন কাঠামো বলা হয় কোনটিকে? আধুনিক সংগঠন, ওকে, আমাদেরকে সজল অ্যান্সার করছে। বাকিরা আধুনিক সংগঠন কাঠামো কোনটা ভাইয়া? হ্যাঁ পিডিএফ দিয়ে দিব ভাইয়া, পিডিএফ শুধুমাত্র এমসিকিউ না, আমি বলছি আমি সবগুলোর পিডিএফ দিয়ে দিব। এমসিকিউ দিব, ওয়ান শট এমসিকিউ দিব, এরপর হচ্ছে আপনাকে সিকিউ এর জন্য আরো গুরুত্বপূর্ণ যা যা ছোট নোট প্রয়োজন সবকিছু দিয়ে দিব। কালকে 2-3টা এক্সাম নিয়ে নিব, আর কিচ্ছু লাগবে না। এতটুকু জাস্ট কি করবেন, গ্রুপে কখন কি দিচ্ছে এগুলো একটু দেখবেন। আজকে ভোর 6টা 5 থেকে পিডিএফ দিছিলাম, পিডিএফ দিছি বলতে 2-3টা পেজ দিছিলাম পড়ার জন্য। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আসছে। এটা কি হবে? আধুনিক সংগঠন কোনটা? ম্যাট্রিক্স। আধুনিক সংগঠন কোনটা? ম্যাট্রিক্স সংগঠন। পরবর্তী প্রশ্ন 32 নম্বর, নানা মুনির নানা মত কথাটা প্রযোজ্য কোন সংগঠনের ক্ষেত্রে? নানা মুনির নানা মত কথাটি প্রযোজ্য কোন সংগঠনের ক্ষেত্রে? এটা খ নাম্বারের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। খ নাম্বারের জন্য নানা মুনির নানা মত, এটা কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য? সংগঠন বলছে, সংগঠন, ফলো, এটা দেখতে হবে কোন সংগঠন বলছে। সংগঠন হলে কি হবে? কি হবে? নানা মনির নানা মত কার সাথে? কমিটির সাথে, কমিটির সাথে, কমিটির সাথে। আরেকটা কথা দেখা যায়, সকলের দায়িত্ব মানে কারো দায়িত্ব না। সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব মানে কারোর দায়িত্ব না, এটাও দেখা যায়। সকলের দায়িত্ব মানে কারোর দায়িত্ব না। বা নানা মুনির নানা মত, এটা কিসের সাথে? কোন সংগঠন? কমিটি সংগঠন। হ্যাঁ ঠিক আছে, কমিটি হবে। এখন আসেন পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে কোনটি অধিক সংশ্লিষ্ট? মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে কোনটি অধিক পরিমাণে কি আছে? সংশ্লিষ্ট। মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে অধিক পরিমাণে সংশ্লিষ্ট কোনটি? মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে অধিক পরিমাণে সংশ্লিষ্ট কোনটি? মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে, ওকে ভাইয়া ডি হবে ভাইয়া। ঠিক আছে, কি হবে ভাইয়া? মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে। কার সাথে? মানব সম্পদ ব্যবস্থাপনা মানে কাদের সাথে? কর্মীদের সাথে, কর্মীদের সাথে বা জনগণ যেটাকে বোঝায় বা মানুষ বোঝায়। 6M এর মধ্যে কাকে বোঝায়? এম কে বোঝায়। মানব সম্পদের সাথে রিলেটেড কোনটা? কর্মী সংস্থান। কর্মী সংস্থান, মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে রিলেটেড কে? কর্মী সংস্থান। ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা হবে। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? কর্মী সংস্থান বলছে, কর্মী সংস্থান বলছে, সংস্থানের প্রথম কাজ কোনটা? আমরা একটু দ্রুত করব, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি ভাইয়া, সময় বেশি নিব না, মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা 34টা আর মোটামুটি 10-15 মিনিট পড়াইলে আমাদের ওভারঅল শেষ হয়ে যাবে। বলেন 34 নম্বর প্রশ্ন, কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটা? আপনার কি লাগবে? কর্মী লাগবে। এর জন্য আপনি প্রথমে কি করবেন? কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটা? সি নাম্বারটা হবে ভাইয়া। বাকিরা কর্মী সংস্থান, কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ, কর্মী সংস্থানের প্রথম কাজ কোনটা হবে? কর্মী সংস্থানের প্রথম কাজ হচ্ছে ভাইয়া কর্মী সংগ্রহ করা। কর্মী কি করা ভাইয়া? কর্মীকে সংগ্রহ করা। সি নাম্বারটা হবে বা গ নাম্বারটা হবে, গ নাম্বারটা কর্মী সংগ্রহ করা।
তাহলে এখানের মধ্যে একটু অনেকে অনেক রকম ভেজাল লাগাই। ভেজালটা হচ্ছে আমাদের কর্মী সংস্থান আছে, তারপরে হচ্ছে কর্মী সংগ্রহ আছে, কর্মী সংগ্রহ, আর একটা হচ্ছে ভাইয়া কর্মী নির্বাচন। এগুলোর প্রথম ধাপ কোনটা, লাস্ট ধাপ কোনটা দেখে যাবেন, গুরুত্বপূর্ণ ভাইয়া, ভেজাল লাগবে না আইলে। তাহলে কর্মী সংস্থান প্রথম ধাপ হচ্ছে কর্মী সংগ্রহ করা। আসেন পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই করাকে কি বলে? যারা আবেদন করছে তাদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই করাকে কি বলা হয়? অপশন দিব না, অপশন দিব না, অপশন দেওয়ার মতো জায়গা নাই। কি বলছে, কি বলছে ভাইয়া? বলছে আবেদনকারী যারা আবেদন করছে তাদের থেকে আমরা যদি যোগ্য কর্মী বাছাই করি, এই বাছাই করাকে আমরা কি বলবো বা কি বলা হয়, কি বলা হয়? এগুলো আবার ক নাম্বারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু এমসিকিউ না, এগুলা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। কি হবে? কর্মী নির্বাচন। সামির অ্যান্সার করে দিছে। কি হবে ভাইয়া? যোগ্য কর্মী বাছাই করাকে আমরা কি বলবো? কর্মী নির্বাচন বলবো। এখন আপনার ক নাম্বারও বলতে পারে কর্মী নির্বাচন কাকে বলে। তার মানে যারা আবেদন করছে তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে আমরা যদি বাছাই করি, তার নাম হচ্ছে কি? কর্মী নির্বাচন। ঠিক আছে, ওকে। কর্মী সংস্থান, এই তো এইটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কর্মী সংস্থান প্রক্রিয়ার ক্রম, সঠিক ক্রম কোনটি? বলেন। কর্মী সংস্থান, এটা সঠিক ধারা কোনটা? এটার সঠিক ধারা কোনটা? সঠিক ধারা কোনটা? কর্মী সংস্থান প্রক্রিয়ার সঠিক ক্রম বা সঠিক ধারা কোনটা ভাইয়া? সঠিক ধারা কোনটা? কি কর্মী সংগ্রহ করব, নির্বাচন, এরপরে কি উন্নয়নে চলে যাব? হবে না, নির্বাচন হবে না। আসবে কি? আসবে প্রথমে সংগ্রহ আসবে, বাকি দুইটা বাদ। সংগ্রহের পরে কি করব? নির্বাচন। ওকে, নির্বাচন আছে। এরপরে নিয়ে গেছে কোথায়? উন্নয়ন। নিয়োগ ছাড়া উন্নয়ন করা যাবে না। কর্মী সংগ্রহ, নির্বাচন, এরপরে তাকে নিয়োগ দিব, এরপরে তার কি করব? উন্নয়ন করব। কত হবে? ঠিক আছে, ডি নাম্বার যারা বলছে সবার অ্যান্সার কারেক্ট। কি হবে ভাইয়া? কর্মী সংগ্রহ করো, কর্মী নির্বাচন করো, নিয়োগ করো, দেন কি করো? তাকে ডেভেলপ করো। অ্যান্সার হবে ডি নাম্বারটা। আসেন 37 নাম্বার প্রশ্ন, কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ? অন দা জব ট্রেনিং, অফ দা জব ট্রেনিং। কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটা ভাইয়া? সেমিনার, অধিবেশন, আলোচনা নাকি শিক্ষানবিশ? কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি কোনটা? 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 প্রশিক্ষণ পদ্ধতি কোনটা? ওকে সবার, ওকে ঠিক আছে। কি হবে ভাইয়া? ঘ নাম্বারটা হবে শিক্ষানবিশ। কি হবে? শিক্ষানবিশ হবে, শিক্ষানবিশ হবে। অ্যান্সার হবে ডি নাম্বারটা। আসেন পরবর্তী প্রশ্ন, লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ কি? চলে আসবে পরীক্ষার মধ্যে, চলে আসবে। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ কি? লিড করা। কি করা? লিড করা। একটা হচ্ছে লিড শব্দের অর্থ, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট শব্দের অর্থ। ম্যানেজমেন্ট শব্দের অর্থ। লিড শব্দের অর্থ কি ভাইয়া? লিড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া টু গাইড করা। কি করা? গাইড করা। লিড শব্দের অর্থ কি হবে ভাইয়া? লিড শব্দের হচ্ছে টু গাইড। আর একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি করা? হ্যান্ডেল করা, নিয়ন্ত্রণ করা। কি করা? হ্যান্ডেল করা হচ্ছে কার কাজ? ম্যানেজমেন্টের কাজ। লিড মানে কি ভাইয়া? লিড মানে হচ্ছে গাইড করা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেয়ার ক্ষমতাকে কি বলে? আচ্ছা, অধস্তনদের নিয়ে কাজ করিয়ে নেয়ার ক্ষমতাকে কি বলে? না, এটা প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে অধস্তনদেরকে দিয়ে কাজ,
কাজ করিয়ে না, না না প্রশ্ন মেবি একটু হয়তো মিস্টেক আছে হয়তো। অধস্তনকে দিয়ে মূলত কাজ করিয়ে কোন দিকে পরিচালনা করে সেটা হইতে পারে, কোন দিকে পরিচালনা করে এরকম একটা প্রশ্ন হইতে পারে। কোন দিকে ধাবিত, ধাবিত বা পরিচালনা, এরকম একটা প্রশ্ন হইতে পারে যে অধস্তন থেকে কাজ করিয়ে কোন দিকে ধাবিত করা হয়, কোন দিকে ধাবিত করা হয়। অপশনে মিস না, প্রশ্নের মধ্যে প্রশ্নটা মূলত ছিল অধস্তনদেরকে দিয়ে কাজ করিয়ে কোন দিকে ধাবিত করা হয়, কোন দিকে, মেইন উদ্দেশ্য কোন দিকে, মেইন উদ্দেশ্য ভাই লক্ষ্যের দিকে, কোন দিকে ধাবিত করা হয়, লক্ষ্যের দিকে ধাবিত করা হয়। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলে? পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলা হয়? পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলা হয়? পদ মর্যাদা থেকে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলা হয়? পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলা হয়? পদ মর্যাদা, পদ মর্যাদা কি বলছে? পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্ব, এটা কি হবে? এটা হবে আনুষ্ঠানিক নেতৃত্ব। কি হবে? আনুষ্ঠানিক নেতৃত্ব। এ নাম্বারটা হবে, এ নাম্বারটা। পদ মর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্ব কি বলা হয় ভাইয়া? আনুষ্ঠানিক নেতৃত্ব বলা হয়। ক নাম্বারটা হবে। পরবর্তী প্রশ্ন, কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? লাগামহীন, গণতান্ত্রিক, প্রভুত্বমূলক নাকি পিতৃত্বসুলভ? কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? 41 নম্বর প্রশ্ন, কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? ওকে, উম্মে আব্দুল্লাহ বলছে এই নাম্বারটা, সামিরা বলছে এই নাম্বারটা। কোন নেতৃত্ব ভাইয়া? কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? কোন নেতৃত্বে? একটু ভালো করে জানতে হবে। কি হবে? লাগামহীন হবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে ভাইয়া? সেটা হচ্ছে লাগামহীন নেতৃত্বে কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ঠিক আছে বাবু দাস, অ্যান্সার হবে কোনটা? ক নাম্বারটা। ওকে, হাসান, হাসান অ্যান্সার ঠিক আছে, ক নাম্বারটা লাগামহীন নেতৃত্ব। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের নেতৃত্বে অধস্তনদের বিনা বাক্যে নির্দেশ পালন করতে হয়? অধস্তন যারা আছে তাদেরকে বিনা বাক্যে কি করতে হবে? নির্দেশনা পালন করতে হবে। এটা কোন ধরনের নেতৃত্ব? এটা কি লাগামহীন নেতৃত্ব, কৃতিত্ব সুলভ, স্বৈরাচারী নাকি পরামর্শমূলক? হ্যাঁ, লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, বিনা বাক্যে নির্দেশনা পালন করতে হবে কোন নেতৃত্ব? লাগামহীন, কৃতিত্ব সুলভ, স্বৈরাচারী নাকি পরামর্শমূলক? এটা কোনটা হবে? এটা সবাই পারবো। এটা হচ্ছে কি ভাইয়া? স্বৈরাচারী নেতৃত্ব। স্বৈরাচারী নেতৃত্ব কি হয় ভাইয়া? বিনা বাক্যে আপনাকে নির্দেশনা পালন করতে হবে। অ্যান্সার হবে কোন নাম্বারটা? গ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের কাজের মধ্যে সংযোগকারী উপাদান কোনটা? পরিকল্পনা নিয়ন্ত্রণের কাজের মধ্যে সংযোগকারী অথবা কি বলতে পারে? সেতু বন্ধন। কি বলতে পারে? সেতু বন্ধন সৃষ্টিকারী উপাদান। পরিকল্পনা সংগঠনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে কোনটা? পরিকল্পনা এবং সংগঠনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে কোনটি বা সংযোগকারী উপাদান কোনটি? সংগঠন, সমন্বয়, যোগাযোগ নাকি নির্দেশনা? ডি হবে। কয় নাম্বারটা ভাইয়া? কয় নাম্বারটা? সেতু বন্ধন বা সংযোগকারী উপাদান কোনটা? সেটা হচ্ছে ভাইয়া নির্দেশনা। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নির্দেশনা। নির্দেশনা কি করে? পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। খ নাম্বারেও দেওয়ার মতো একটা প্রশ্ন হতে পারে। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? একটু আগে সংগঠন পড়ছিলাম, সংগঠনকে চক্ষুর সাথে তুলনা করা হয়। এখন বলছে নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? মস্তিষ্ক, স্নায়ুকেন্দ্র, হৃৎপিণ্ড নাকি মেরুদণ্ড?
নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? কি বলা হয় ভাইয়া? 45 নম্বর প্রশ্ন, কি বলা হয়? হৃৎপিণ্ড বলা হয়। কি হবে? 44 হবে কি? হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড বলা হয়, বলেছেন কে? বলেছেন কে? একটু বলেন তো। এই কথাটা বলেছেন কে? নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে, সবার অ্যান্সার কারেক্ট। কিন্তু এই কথাটা বলেছেন কে? হ্যাঁ, গ নাম্বারটা হবে। কিন্তু এই কথাটা বলেছেন কে? এই কথাটা বলেছেন কে? একেবারে সংক্ষিপ্ত ভাষায় আমাকে বললে হবে, এমন না যে বুঝবো না, অবশ্যই বুঝবো। কে বলেছেন ভাইয়া? কে বলেছেন? প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, কিন্তু বলেছেন কে? বলেছেন কে? মার্শাল ডিমক। নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়। উক্তিটি কার ভাইয়া? উক্তিটি হচ্ছে মার্শাল ডিমক। একটু ভালো করে মাথায় রাখতে হবে। 45 নম্বর প্রশ্ন, কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলী? অলিভার শেলডন না, অলিভার শেলডন না। কোনটি নেতার পেশা ভিত্তিক গুণাবলী? কি বলছে? পেশা ভিত্তিক গুণাবলী। ব্যক্তিত্ব, ধৈর্য, দূরদর্শিতা নাকি সিদ্ধান্ত গ্রহণ? কোনটি নেতার পেশা ভিত্তিক গুণাবলী? হ্যাঁ, মার্শাল ডিমক, ঠিক আছে। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি নেতার পেশা ভিত্তিক গুণাবলী? নেতার পেশা ভিত্তিক গুণাবলী, 45 নম্বর প্রশ্ন। নেতার কি বলছে? পেশাভিত্তিক গুণাবলী। ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার পার্সোনাল, এটাও তার ধৈর্য, পার্সোনাল, দূরদর্শিতা, তার কি? এটা হচ্ছে তার ব্যক্তিভিত্তিক, তার পার্সোনাল স্কিল। কিন্তু আমার পেশাভিত্তিক গুণাবলী কোনটা? সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। পেশাভিত্তিক গুণাবলী কোনটা? সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ওকে, 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন কি বলছে? ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কার্যফল যাচাই করা হয়? তাহলে একটু আগে আমরা দেখে আসছিলাম, এটা আমরা সবাই পারবো, যে ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কার্যফল যাচাই করা হয়? ভাইয়া সবাই পারি। কিসের মাধ্যমে? ভাইয়া নিয়ন্ত্রণের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা হয়? কার্যফল যাচাই করা হয়। কার্যফল যাচাই করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। দেন পরবর্তী প্রশ্ন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? হ্যাঁ, ঠিক আছে, নিয়ন্ত্রণ। এখন পরবর্তী প্রশ্ন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? হ্যাঁ, নিয়ন্ত্রণ। ওকে, এখন পরবর্তী প্রশ্ন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি ভাইয়া? সেটা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আচ্ছা, আদর্শমান প্রতিষ্ঠা। আদর্শমান প্রতিষ্ঠা কি হবে? আদর্শমান প্রতিষ্ঠা হবে। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটা? আদর্শমান প্রতিষ্ঠা করা। এবং সর্বশেষ কাজ কোনটা? সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সর্বশেষ কাজ। প্রথম কাজ কোনটা ভাইয়া? প্রথম কাজ হচ্ছে আমার কি করা? আদর্শমান প্রতিষ্ঠা করা। এখন আসলে আমার প্রশ্ন, পার্ট এর পূর্ণরূপ কি? একটু বলে ফেলেন, পার্ট এর পূর্ণরূপ কি হবে? কুমিল্লা বোর্ডে আপনার দেওয়া সাজেশন থেকে কমন আসছে, যাক আলহামদুলিল্লাহ। বাকি বোর্ডেও কমন আসছে আলহামদুলিল্লাহ। একেবারে হুবহু খুব বেশি কমন আসবে 30-এ, সবগুলো না আসুক, বাট অ্যাটলিস্ট এতটুকু শিওর থাকা যায় 60 থেকে 70% প্রশ্ন সবগুলোতে কমন থাকবে। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে পার্ট এর পূর্ণরূপ কি হবে? পার্ট এর পূর্ণরূপ কি হবে? ওকে উমা আব্দুল্লাহ, পার্ট এর পূর্ণরূপ কি? প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম, ইভ্যালুয়েশন, প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এটা কি এর সাথে রিলেটেড? নিয়ন্ত্রণের সাথে রিলেটেড। ওকে, সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? আয় থেকে ব্যয় বড়,
ব্যয় থেকে আয় বড় নাকি আয় থেকে ব্যয় বড় নাকি আয় ব্যয় সমান? সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? অনেক বোর্ডে আসছে প্রশ্নটা, সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়? হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড, এই সাজেশন গুলো সব দেয়া আছে। সাজেশন যেহেতু হিসাব বিজ্ঞান অনেক বোর্ডে এক্সাম হয়েছে, সব সাজেশন পেজের মধ্যে নিচে দেয়া আছে, পেজের মধ্যে নিচে দেয়া আছে। ম্যানেজমেন্ট খারাপ হয়েছে দিনাজপুর বোর্ড, তাহলে সেকেন্ড পেপারটা একটু ভালো করে করো, তাহলে মোটামুটি 2 পত্র মিলে কভার হয়ে যাবে। 2 পত্র মিলে কি হয়ে যাবে? কভার হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া আই ব্যয় সমান। আই ব্যয় কি হবে? আই ব্যয় সমান। লাস্ট প্রশ্ন, নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? লাস্ট প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? ওকে ইনশাল্লাহ। লাস্ট প্রশ্ন, নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? নিয়ন্ত্রণ পরবর্তী কাজ, নিয়ন্ত্রণ পর আবার কি আসবে? আবার এটা কি হবে? রিপিট হবে। নিয়ন্ত্রণ পর আবার কি আসবে? আবার পরিকল্পনা চলে আসবে। আবার কি আসবে? আবার পরিকল্পনা চলে আসবে। তাহলে এটা কি হবে? এটা চক্রাকারে ঘুরতে থাকবে। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, একসাথে একটা পর একটা, একটা পর একটা চলে আসবে। তাহলে পরিকল্পনার পরবর্তী কাজ কোনটি? নিয়ন্ত্রণ পরবর্তী কাজ পরিকল্পনা। আই হোপ সবার ক্লিয়ার। সো আমাদের ম্যানেজমেন্ট মোটামুটি এগুলো পড়বেন। আর ভাইয়া যা পিডিএফ দিব ওয়ান শট দিব। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আর নেওয়ার দরকার নাই তো। নেক্সট ক্লাস আর কিসের জন্য? এর আগেও সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার আগে একটা ক্লাস নিছিলাম, একটা ক্লাস, আজকে আরেকটা ক্লাস নিছি। টোটাল 2টা ক্লাসে মোটামুটি এমসিকিউ গুলো বুঝাই দিলাম। এগুলো মোটামুটি রিভিশন করবেন। এর বাহিরে ভাইয়া আগামীকালকে আরো 2টা থেকে 3টা এমসিকিউ এক্সাম নিব। আর রাতে মোটামুটি চেষ্টা করবো 2-3টা গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়ার জন্য, এবং কালকে আরো পিডিএফ দিব এবং কালকে সাজেশন দিয়ে দিব। সো নেক্সট ক্লাস কবে এটা বলতে গেলে হয়তো আর মনে হয় না এইচএসসির সাথে আর কোনো ক্লাস হবে। এইচএসসির সাথে হয়তো ক্লাস এখানে শেষ, কারণ গ্রুপ সাবজেক্টে মোটামুটি ওভারঅল এক্সাম সবগুলো শেষ। মার্কেটিং একটা বাকি আছে, এবার মার্কেটিং এর সময় যদি দেখা যায়, যদি সম্ভব হয় এক্সাম নিয়ে, হ্যাঁ এক্সাম আগামীকালকে নিব, যদি সম্ভব হয় মার্কেটিং এর সময় ক্লাস নিব। এছাড়া আপনাদের সাথে ক্লাস ইনশাল্লাহ অ্যাডমিশনে। কখন? অ্যাডমিশনে। এখন যারা মোটামুটি যে কয়েকজন ক্লাসে আছেন, ভাইয়া জাস্ট 2টা কথা বলবো। সেটা হচ্ছে ভাইয়া, এইচএসসি শেষ অ্যাডমিশন সিজনটা আবেগের মধ্যে পা দিবেন না। আবেগের মধ্যে পা দিবেন না ভাই। আবেগের মধ্যে বলতে কোনটা? সেটা হচ্ছে ভাইয়া অ্যাডমিশন সিজনে দেখবেন ভাইয়া অনেক প্ল্যাটফর্ম চলে আসবে। প্ল্যাটফর্ম অনেকগুলো চলে আসবে কি নিয়ে ভাইয়া? বেচ নিয়ে। সো ভাই একটু চিন্তা ভাবনা করে, ব্যাকগ্রাউন্ড চেক করে কোথায় ভর্তি হচ্ছেন সেই সিদ্ধান্ত নেবেন। কারণ ভাইয়া ঢাবির স্বপ্ন সবার থাকে। ঢাবির স্বপ্ন ভাইয়া জীবনে একবার। একবার যদি ভুল করে ফেলেন, অনেকে কিন্তু এবছর ভুল করছে সিদ্ধান্ত নিতে, একবার যদি ভুল করেন ভাইয়া পরবর্তীবার আর সুযোগ নাই। সো অ্যাডমিশন সিজনটার ক্ষেত্রে কোথায় ভর্তি হচ্ছেন, সে কেমন পড়ায়, তার ব্যাকগ্রাউন্ড কি, বা তার অতীতে যাদেরকে পড়াছে তাদের রেজাল্ট কি, সবকিছু চিন্তা ভাবনা করে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন। শুধুমাত্র আবেগের ঠেলায় তাদের কি চমকপ্রদ বিজ্ঞাপন ভিডিও ভাইয়া এগুলা দেখে কখনো অ্যাডমিশন বেচে ভর্তি হবেন না। বড় ভাই হিসেবে ভাইয়ার এটা নির্দেশনা থাকবে। হ্যাঁ অফলাইনের ক্ষেত্রে প্যারাগন অবশ্যই ভালো, অফলাইনে প্যারাগন ভালো, বাট ডিপেন্ড করবে কোন ব্রাঞ্চে পড়তেছেন। ভাই ঢাকা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার নিয়ে কনফিউজড আজকে। আরেক জায়গায় অ্যান্সার, এক জায়গায় এক অ্যান্সার, এগুলা নিয়ে কনফিউজড হয়ে লাভ নাই ভাইয়া। এক জায়গায় এক এক অ্যান্সার, এগুলা নিয়ে কনফিউজড হয়ে লাভ নাই। আপনি কি করবেন? আপনার বোর্ড থেকে যেটা অ্যান্সার নিবে সেটাই রাইট অ্যান্সার। আপনি এই ভাইয়া এই অ্যান্সার দিছে, ওই ভাইয়া ওই অ্যান্সার দিছে, ভাইয়া এই ঝামেলার জন্য মূলত আমি কোনো অ্যান্সার সমাধান করতে চাই না। সেজন্য তারপর আপনাদের যেটা বলছিলাম, আপনার যে ডিমান্ড, সেজন্য বাহিরের গ্রুপ যারা সমাধান দেয় আমি সেগুলো জাস্ট আপনাদেরকে দিয়ে দিই। মানে আপনারা যদি বলেন ভুল করছে, এ খাই, অত উল্টাপাল্টা যায় বলেন, কিছু আমার যায় আসে না। হ্যাঁ মেইন ব্রাঞ্চে ভর্তি হইলে ভালো, অফলাইন মেইন ব্রাঞ্চে যদি ভর্তি হইতে পারেন তাহলে ভালো। কুমিল্লা বোর্ডের হিসাব বিজ্ঞান, আমি হিসাব বিজ্ঞান, আচ্ছা হিসাব বিজ্ঞানের ক্লাস আছে ভাইয়া, ক্লাস আছে পেজের মধ্যে ক্লাস আছে।
হ্যাঁ ভালো হবে, ভালো হবে, ফার্ম গেটে ভর্তি হইলে ভালো হবে। সো এতটুকুই, বাট মোটামুটি বলতে পারেন ক্লাস এতটুকুইতেই শেষ। বাকিটা দেখা হবে ইনশাল্লাহ অ্যাডমিশনে, যারা থাকবে তার সাথে। আচ্ছা, সজল এইচএসসি শেষে সাহের ভাইয়ের সাথে এখন যেমন আছেন তেমন ভাবে হার্ডওয়ার্ক করবেন, ইনশাল্লাহ ফলাফল ভালো হবে। ভাইয়ার দিক নির্দেশনাগুলো জাস্ট ফলো করবেন নিজে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের সেকেন্ড পেপার ক্লাস নিবেন না? যদি, হ্যাঁ যদি নিতে পারি, যদি সম্ভব হয়, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ক্লাস নিব, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ক্লাস নিব। এটা নিয়ে কোনো ডাউট নাই, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা, অলওয়েজ ভাই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। সো ইনশাল্লাহ স্বপ্ন, বাট ভাইয়া যেটা বলছি, যেখানেই পড়েন না কেন, ইউসিসি কেমন, একেবারে আমার যে সত্য কথা ভাইয়া, ইউসিসি তেমন একটা ভালো না, ইউসিসি তেমন একটা ভালো না। অনেককে অনেক জায়গায় ধরা খায়, ইউসিসি থেকে অনেকে অনেক জায়গায় ধরা খায়। ভালো রেজাল্ট করে ঠিক আছে, ভালো রেজাল্টও আসে, বাট মেইনলি ইউসিসি আমার ব্যক্তিগতভাবে তেমন একটা আমি ভালো বলতে পারি না। সো আমি যেটা বলছি ভাইয়া, যেখানে ভর্তি হবেন ব্যাকগ্রাউন্ড একটু চেক করবেন, ব্যাকগ্রাউন্ড একটু চেক করবেন, রেজাল্ট কিরকম। অফলাইনে ভাইয়া যেটা করে সেটা একটু ভালো করে জানেন ভাইয়া। ফার্স্ট যে হবে তাকে দেখবেন কয়েকটা ব্রাঞ্চে সে ফার্স্ট হয়েছে, সে ইউসিসিতে ফার্স্ট, সে প্যারাগনে ফার্স্ট, সে ওই অনলাইন প্ল্যাটফর্মে ফার্স্ট, সে সব জায়গায় ফার্স্ট। কিভাবে হয় ভাইয়া? কারণ যে ফার্স্ট হয় তাকে ভাইয়া টাকা দিলে ভাইয়া সে আমার প্ল্যাটফর্মে আসি বলবে আমি এই প্ল্যাটফর্মে পড়াশোনা করছি, আমি এটার ফার্স্ট। সো কোথায় ফার্স্ট হয়েছে ওই চিন্তা ভাবনা করে কখনো ভর্তি হইলে অ্যাডমিশন সিজনে ধরা খাবেন। এবং আমি যেটা বলছি, আমার ভাইয়া বড় ভাইয়ের মতো বলতেছে, আপনি অ্যাডমিশনে ভাইয়া ডিউ জীবনে একবার আসবে, এবং ডিউ এর জন্য আপনি 4 থেকে 5 মাস সময় পাবেন, 4 থেকে 5 মাস। খুব বেশি সময় দিলে, একেবারে কম সময় দিলে 3 মাস সময় দেওয়া হয় ডিউ এর জন্য, কিন্তু খুব বেশি হলে আমরা 4 মাসের মতো সময় পাই, 4 মাসের মতো সময় পাই ডিউ এর প্রস্তুতি নেওয়ার জন্য। এখন এই ডিউ এর প্রস্তুতি 4 মাস সময়, আমি প্রথম 2-3 মাস যদি কোনো ভুল কোচিং এ ভর্তি হয়ে যাই, আমার ওইখানে কিন্তু ডিউ এর স্বপ্ন শেষ। যে ভুলটা এই বছর অনেকে করছে, প্রত্যেক বছরই কিন্তু দেখা যায়, কিন্তু এই ভুলটা করা যাবে না, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তো আপনাদের যে বড় ভাইগুলো আছে, বড় ভাইদের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, মোটামুটি আমাদের ক্লাস শেষ। সো বা আপনি অ্যাডমিশন বেস কবে থেকে শুরু করবেন? ভাইয়া মোটামুটি ধরেন আপনাদের পরীক্ষা এই মাস, আগামী মাস থেকে আস্তে আস্তে মোটামুটি ক্লাস দেওয়া শুরু করব, আগামী মাস থেকে আস্তে আস্তে ক্লাস দেওয়া শুরু করব। দেন ধরেন 15 থেকে 17 তারিখ এগুলোর মধ্যে মোটামুটি আমরা বেচগুলো আস্তে আস্তে লঞ্চ করা শুরু করব। যা করার নিজেকেই করতে হবে। সো মোটামুটি আপনাদের যেহেতু গ্রুপ সাবজেক্টে ক্লাস প্রায় শেষের দিকে, সো আরো যে কয়েকটা এক্সাম আছে, বাট এর মাঝে আস্তে আস্তে আমরা কি করব, আমরা বিভিন্ন আস্তে আস্তে ক্লাস দেওয়া শুরু করব। এবং পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে, সো আপনি যে আমার একটা ক্লাস দেখে ভর্তি হয়ে যাবেন এরকম না, যারা এইচএসসি তে ক্লাস করছেন তারা জানেন কিরকম পড়ানো হয়, এবং যারা আবার নতুন ক্লাস করবে, অ্যাডমিশন অলওয়েজ ফুল সিলেবাস। আরেকটা কথা, অ্যাডমিশন অলওয়েজ ফুল সিলেবাস। অ্যাডমিশনে যে আপনাকে বলবে হাফ সিলেবাস, ধরাটা সেদিনই খাবেন। অ্যাডমিশন কখনো হাফ সিলেবাস ফলো করবে না। এবং এইচএসসি 25 আপনারা হাফ সিলেবাসের স্টুডেন্ট, আপনাদেরকে অ্যাডমিশনে ফুল সিলেবাসই পড়তে হবে। এটাই হচ্ছে ভাইয়ার, এই কথাটা একটু মাথায় রাখেন, অ্যাডমিশন ফুল সিলেবাস। যে আপনাকে হাফ পড়াবে বা যে আপনাকে হাফ সিলেবাস বলবে, আপনি ধরা খাবেন। কারণ আপনাকে হাফ বললেও অ্যাডমিশনে 30% প্রশ্নের মতো আপনি ফুল সিলেবাস থেকে পাবেন, কারণ প্রতিটা পড়া একটা আরেকটার সাথে রিলেটেড। সো খুব ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। আবারও বলেছি, ভুল করা যাবে না। একবার ভুল করলে শেষ, জীবন থেকে ডিউ সরে যাবে। সে এতটুকু হচ্ছে কথা, আর বেশি কথা না বলি। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যে কোনো কিছুতে দেখা হবে। আর ভাইয়া যা পিডিএফ দিব একটু ভালো করে দেখবেন, পড়াশোনা করবেন, আর আগামীকাল ইনশাল্লাহ 2টা এক্সাম নিব। এতটুকুই। ওকে, আসসালামু আলাইকুম।